ওকে, হ্যালো এভরিওয়ান। আশা করছি শোনা যাচ্ছে এবং দেখা যাচ্ছে। তো আজকে বলেছিলাম যে আমরা ইকোনমিক্স এর অনেকগুলো পার্ট কভার করে নেব, রিভাইজ করব। তো আশা করি সবাই মোটামুটি পড়ে রেখেছিস। ঠিক আছে? তো বাকিটা দেখা যাক। দেখ, ১ম যে গুরুত্বপূর্ণ টপিকটা নিয়ে কথা বলব সেটা হচ্ছে মানি অ্যান্ড ব্যাংকিং। সাধারণত দেখা যায় যে কোয়েশ্চেন থাকে, বেশ ভালো কোয়েশ্চেন থাকে এখান থেকে। আমি ১ম এ ছোট করে একবার জাস্ট রিভাইজটা করিয়ে দিই, তারপরে বাকিটা বলছি। দেখ, অলরেডি আমরা মানি নিয়ে কিছু কথাবার্তা বলেওছি যে মানির ফাংশন বা এই সমস্ত জিনিসগুলো কি হতে পারে। তো দেখ, মানির ক্ষেত্রে ফাংশন কি কি হচ্ছে? ১ নম্বর হচ্ছে প্রাইমারি ফাংশন, হচ্ছে এটা একটা মিডিয়াম বা ইউনিট অফ ভ্যালু। আগের দিন আমরা কথাটা বলেছি, মাধ্যম। যে কিভাবে কোনো কিছু একটা ভ্যালু নির্ধারণ করার জন্য এটাকে আ করা হয়। ইউনিফর্মিটি অফ ভ্যালু, ঠিক আছে? এটা সেকেন্ডারি যদিও। আর দুটো প্রাইমারি ফাংশন আছে। একটা হচ্ছে মেইন, হচ্ছে যেটা মিডিয়াম বা ইউনিট অফ ভ্যালু মানি। আর ২ নম্বর হচ্ছে যেটা মিডিয়াম অফ এক্সচেঞ্জ। ঠিক আছে? যেকোনো জিনিসপত্র এক্সচেঞ্জ করার জন্য, যেমন আমরা হতে পারে যে কিছু টাকার বিনিময়ে আমরা কোনো কিছু জিনিসপত্র কিনি। ঠিক আছে? তো খুব স্বাভাবিক জিনিস এটা। তো সেই কারণে এটাকে বলা হচ্ছে মিডিয়াম অফ এক্সচেঞ্জ। ঠিক আছে? আচ্ছা, সেকেন্ডারি কি? যে ইউনিফর্মিটি অফ ভ্যালু। যে যেকোনো কিছুর এই যে একই একই ধরনের স্কেলে সেটাকে মাপা হচ্ছে। যেমন হচ্ছে একটা ছোট গাড়ি, হ্যাচব্যাক হতে পারে। সেটা ধর এরকম কোনো একটা গাড়ি, ধর সুইফট বা টিয়াগো, এগুলোর ধর দাম ৪-৫ লাখ টাকা, ৬ লাখ টাকা। এবার ধর একটা ল্যাম্বরগিনি, ঠিক আছে? হয়তো ৳১,০০,০০,০০০ র উপর দাম। তো এই যে আমি একই ভ্যালুতে বলতে পারলাম, ঠিক আছে? বা একটা ধর ফরচুনার ৩৫-৪০ লাখ টাকা দাম। তাহলে এই সেম ভ্যালুতে আমি বলছি কোন একটা জিনিসের দাম ৪-৫ লাখ টাকা, ৪০-৫০ লাখ টাকা, ৪-৫ কোটি টাকা, এই যে ইউনিফর্মিটি অফ ভ্যালু এইটা মেইনটেইন হচ্ছে। ঠিক আছে? আচ্ছা, লিকুইডিটি অর অ্যান্ড ইউনিভার্সাল অ্যাকসেপ্টেবিলিটি, ঠিক আছে? আ এটা হচ্ছে যে বেসিক্যালি কি? যে টাকা আমরা জানি যে খুব সহজে লিকুইডিটি, যে আমাদের পার্সে থাকুক বা যেকোনো অবস্থায় থাকুক, সেটা আমরা যেকোনো জায়গায় গিয়ে, আমরা আগের দিনই বলেছিলাম যে সোনার বিস্কুট দিলেও আমরা সেটাকে সহজে প্রবাবলি শুভদীপ বা কেউ একটা কোয়েশ্চেন করেছিল মিজানুর, যে লিকুইডিটি ব্যাপারটা, যে আ আমার সোনার বিস্কিট দিলাম, তুই এটাকে নিয়ে গিয়ে বাজার করবি কি করে? সেটা সম্ভব না। ঠিক আছে? তো এইজন্য আ লিকুইডিটি এবং ইউনিভার্সাল অ্যাকসেপ্টেবিলিটি। যেকোনো জায়গায় যা, তুই টাকা মানে সেই দেশের কারেন্সি, সেই কারেন্সিকে তুই মানি, যে কনসেপ্টটা সেখানকার যে মানি সেটা তুই দিয়ে করতে পারবি। ঠিক আছে? ১ মিনিট, কেউ একজন জয়েন করেছে কিন্তু সে অডিও অন করেনি। হ্যাঁ, ওকে। স্টোর অফ ভ্যালু, ঠিক আছে? স্বাভাবিক যে পকেটে করে তুই একটা টাকা নিয়ে যেতে পারছিস। ঠিক আছে? কোন জায়গা থেকে কোন জায়গা। ট্রান্সফার অফ ভ্যালু, একজনকে তুই টাকা দিলি মানে তুই একটা অ্যাসেট বিনিময় করলি বা একটা তুই ভ্যালু তার মধ্যে ইম্পার্ট করলি। ঠিক আছে? এই যে গুরুত্বপূর্ণ ব্যাপারটা, এইটা কিন্তু খুব গড়িয়ে, ঠিক আছে? ট্রান্সফার অফ ভ্যালু। স্ট্যান্ডার্ড অফ ডিফার্ড পেমেন্ট, মানে এই যে ধর ব্যাংক আমাদের কাছ থেকে, আমরা যে ব্যাংকে টাকা জমা রাখি এবং সেখান থেকে কি হয় যে আমরা ব্যাংকে একটা সুদের হার পাই, সেখান থেকে আমরা করি, বা ব্যাংকের কাছ থেকে যে লোন নিই, বলা হয় যে এত টাকা আমরা এত দিনের পরে আমরা জমা দেবো বা এই রেটে জমা দেবো। এবার যদি টাকা না থাকতো, টাকার কনসেপ্টটা না থাকতো, তাহলে এই ডিফার্ড পেমেন্টের সময় এইটা করা যেত না। খুব স্বাভাবিক ব্যাপার একটা। ঠিক আছে? তাহলে স্ট্যান্ডার্ড অফ ডিফার্ড পেমেন্টও কিন্তু এই মানির একটা অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। যখন আমরা ইকোনমিক্স পড়বো, ইকোনমিক্স এর যখন আমরা প্র্যাকটিক্যাল যখন এতে যাওয়া হয় না? তখন একটা এটা একটু অ্যাডভান্স জিনিস, জাস্ট কনসেপচুয়াল জিনিসটা বোঝানোর জন্য বুঝিয়ে রাখি। সেটা হচ্ছে যে মানি করার সময় ৩ টে জিনিস ঠিক রাখতে হয়। পাবলিক ফিন্যান্স এর ক্ষেত্রে বা কোন দেশের ক্ষেত্রে, যখন মানে ইন্ডিয়ান ইকোনমি ধর, বা ইউএস ইকোনমি বা অস্ট্রেলিয়ান ইকোনমি, ইউরোপিয়ান ইকোনমি, যেকোনো একটা এরিয়ার ইকোনমি যখন ঠিক করতে হয়, যারা সেটাকে রেগুলেট করেন, তাদের যে একটা ট্রায়াঙ্গল একটা আছে, সেই ইম্পসিবল ট্রায়াঙ্গল বলা হয় ওটাকে। দ্য পলিসি অফ ট্রিলেমা। যেমন ডাইলেমা বলি না আমরা? এই ডিলেমা বা ডাইলেমা, সেরকম হচ্ছে ট্রাইলেমা বা ট্রিলেমা। ঠিক আছে? কি সেটা? যে একদিকে হচ্ছে মনিটারি অটোনমি রাখতে হবে। ঠিক আছে? এবার তোরা বল, এখানে পরপর গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন। ১ নম্বর হচ্ছে যে মনিটারি অটোনমি। আমাদের দেশে মনিটারি অটোনমি কে মেইনটেইন করে? রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া দাদা। আরবিআই। আরবিআই, ঠিক আছে। এক্সচেঞ্জ রেট ম্যানেজমেন্ট কে মেইনটেইন করে? বা কে করে? মানে কারেন্সি এক্সচেঞ্জ রেট যেটাকে বলা হয়।
সেবি অ্যাকচুয়ালি আরবিআই আমাদের দেশে কি মেনটেন করে, আমাদের দেশে ফরেক্স মেনটেন করে। আমাদের দেশে কি ধরনের ফরেক্স মেনটেন্স চালু আছে? কি দাদা কি বললে বুঝতে পারলাম না, আমাদের কোরেক্স নাকি বললে? কারেন্সি ম্যানেজমেন্ট কি ধরনের সিস্টেম চালু আছে? ফিক্সড, পেগড, ফ্লোটিং, কি ধরনের? আমাদের তো মাঝে মধ্যে ডলারের নিরিখে দাম বাড়া কমা করতে থাকে। হ্যাঁ, এটা তো স্পেসিফিক কোশ্চেন, আমাদের এটা কোশ্চেন আসে, মানে এটা তুই না জানলে এটা পড়তে হবে বেসিক্যালি। যে কেউ অ্যান্সার কর। আমাদের দেশের এক্সচেঞ্জ রেট সিস্টেম কি ধরনের? ফ্লোটিং কাইন্ড অফ জানি সেমি না, এটা ফ্লোটিং। মানে আমি শিওর। হ্যাঁ, ফ্লোটিং কিন্তু সেমি ফ্লোটিং অ্যাকচুয়ালি, কারণ হচ্ছে যে ফ্লোটিং হলে ওটাকে রেগুলেট করা হয়, মানে একটা সার্টেন লিমিটের বাইরে যেতে দেওয়া হয় না। ঠিক আছে, একটা সার্টেন লিমিটের বাইরে গেলে কি হয়, যে ধর টাকার দাম খুব পড়ে যাচ্ছে, মানে লোকে টাকা বেচে ডলার কিনছে, এরকম যদি হয় কোনো কারণে, টাকা যদি বেচে দেয় লোকে, ঠিক আছে, টাকা প্রচুর বেচতে থাকে, তাহলে কি হবে, টাকার দাম পড়ে যাবে। ঠিক আছে, ডলার যদি কিনছে, তখন আরবিআই কি করবে, আরবিআই তখন টাকা কিনে নেবে। ঠিক আছে, টাকা কি করে কেনা যায়? এই যে টাকা, ডলার, এই যে কোনো কারেন্সি বলছি, এগুলো এক্সচেঞ্জ রেটে, মানে এগুলোর ফিউচার এক্সচেঞ্জ হয়। ঠিক আছে, আমরা যখন মার্কেটের পার্টটা দেখবো তখন এটা কথা বলবো এটা নিয়ে। তো এই এক্সচেঞ্জ রেট যে এটা হয়, এইটাও কিন্তু মোটামুটি আমাদের দেশে আরবিআই মেনলি মেনটেন করে। তার বাইরে আমাদের জানি আমরা সেবির আন্ডারে যে স্টক এক্সচেঞ্জ আছে সেখানে এটা কেনা বেচা হয়। তো আমরা মেইন ব্যাপারটা কিন্তু আরবিআই হাতে থাকে, কারণ ফরেক্স রিজার্ভ কিন্তু আরবিআই মেনটেন করে। আরেকটা হচ্ছে ফ্রি ক্যাপিটাল মোবিলিটি। ঠিক আছে, মানে আমাদের দেশে এক্সপোর্ট ইম্পোর্ট বলতে পারি, যে কোনো এই যে বিভিন্ন কারণ এক দেশ থেকে এক দেশে টাকা ট্রান্সফার করতে হতে পারে, যে কোনো রকম, মানে ক্যাপিটাল, এই যে মানে বেসিক্যালি আমি যদি ক্যাপিটাল মোবিলিটি না হয়, ঠিক আছে, যেমন ধর লকডাউনের সময় যার যার টাকা তার কাছে, কোনো ট্রানজাকশন হচ্ছে না, ট্রানজাকশন না হলে কিন্তু সেই ইকোনমি সেখানে কি বলবো স্ট্যাগড হয়ে একটা হয়ে গিয়ে এটা কিন্তু আটকে যাবে। তাহলে এই যে তিনটে, বেসিক্যালি এই তিনটে হচ্ছে যে কোনো জায়গাকারই, শুধু আরবিআই এর বলে না, যে কোনো জায়গাকার সেন্ট্রাল ব্যাংকের কাজ। সেন্ট্রাল ব্যাংক মানে যে কোনো জায়গায় কোনো ইকোনমির অ্যাপেক্স ব্যাংক বা রেগুলেটিং যে ব্যাংক, তারই কাজ হচ্ছে এই তিনটে জিনিসকে, মানে বেসিক্যালি এই তিনটে জিনিস। ঠিক আছে, এই তিনটেকে বলা হয় ট্রাইলেমা। কেন ট্রাইলেমা বলছে? কারণ এই তিনটে জিনিসকে একসাথে মেনটেন করাটা বেশ কঠিন। ঠিক আছে, কারণ দেখ, মজা হচ্ছে যে তুই এই দুটোর মধ্যে এট এ টাইম যে কোনো দুটোকে বেছে নিতে পারিস। ঠিক আছে, ফ্রি ক্যাপিটাল মোবিলিটি আর এক্সচেঞ্জ রেট ম্যানেজমেন্টকে তুই বেছে নিতে পারিস, তাহলে তোকে মনিটারি অটোনমিকে ধ্বংস করতে, মানে তুই মনিটারি অটোনমি দিতে পারবি না তখন। ঠিক আছে, অথবা তুই মনিটারি অটোনমি দিতে পারিস আর এক্সচেঞ্জ রেট ম্যানেজমেন্ট করতে পারিস, তখন তুই ফ্রি ক্যাপিটাল মোবিলিটি দিতে পারবি না। ঠিক আছে, মানে তুই ধর মনিটারি অটোনমি করলি দেশের মধ্যে এবং এক্সচেঞ্জ রেট ম্যানেজমেন্ট করলি, কিন্তু তার সাথে তুই ফ্রি ক্যাপিটাল মোবিলিটি একসাথে রাখতে পারিস না। ঠিক আছে, তুই যে কোনো একটা সাইড বেছে নিতে পারিস এট টাইম। ঠিক আছে, এই কারণে বলা হয় দ্য পলিসি অফ ট্রিলেমা। ঠিক আছে, ইকোনমিতে এই তিনটের মধ্যেই আরবিআই কাজ হচ্ছে সবচেয়ে কঠিন, এই তিনটের মধ্যে এটাকে ব্যালেন্স করা। ঠিক আছে, আশা করি বোঝাতে পেরেছি। ঠিক আছে, এটা নিয়ে খুব একটা চাপ নেওয়ার কিছু নেই, ইম্পসিবল ট্রিনিটিও বলা হয় এটাকে। ঠিক আছে, এটা জাস্ট কনসেপ্ট একটা, এটা নিয়ে খুব একটা মাথা ঘামানোর দরকার নেই, এটা নিয়ে সাধারণত পরীক্ষায় কোনো কোশ্চেন থাকবে না, পরিষ্কার বলে দিচ্ছি। ঠিক আছে, আচ্ছা, কিন্তু যেটা নিয়ে যেটা কোশ্চেন থাকবে সেটা হচ্ছে যেগুলো নিয়ে কোশ্চেন করলাম আমি সেগুলো নিয়ে। ঠিক আছে, আচ্ছা, নেক্সট এবার হচ্ছে লিকুইডিটি বা ভোলাটিলিটি, এগুলোর সাথে সিকিউরিটি সম্পর্ক কিভাবে আছে। ধর এখানে মানি মানি যখন তোরা পড়বি, অর্থ সম্বন্ধে পড়বি, তখন দেখবি কতগুলো ইয়ে বলা আছে। এখানে প্রথম কোশ্চেন হচ্ছে M0, M1, M2, M3, এই তিনটে জিনিস কি? M0 হচ্ছে রিজার্ভ মানি বা বেস মানি। এই রিজার্ভ মানিটা কি বস্তু? হোয়াট ইজ রিজার্ভ মানি অর বেস মানি? এনিওয়ান? current circulation plus bankers deposit or other deposit. মানি ইন সার্কুলেশন প্লাস ব্যাংকার্স ডিপোজিট প্লাস আদার্স ডিপোজিট। আদার্স ডিপোজিট বলতে মানে পোস্ট অফিস বা এই সমস্ত যেগুলো ইনস্টিটিউশন রয়েছে তাদের সব ডিপোজিট।
আরবিআই এর সাথে যে ডিপোজিট গুলো হয়ে আছে সেটা আদার ডিপোজিটে যাবে না? আরবিআই এর কাছে কারা কারা ডিপোজিট রাখতে পারে? অন্যান্য ব্যাংকরা ব্যাংকার ডিপোজিট মানে দাদা যেসব টাকাগুলো ব্যাংকিং সেক্টরের হাতে আছে, মানে জনসাধারণের যেসব টাকাগুলো ব্যাংকিং সেক্টরে রেখেছে সেগুলোই ব্যাংকিং ডিপোজিট। কেউ স্পেসিফিক বলতে পারবি? প্রচন্ড বাজে অবস্থা কিন্তু। আচ্ছা আমি তো বলছি, আমি জানি না হবে নাকি, মানে এটা ব্যাংকে রাখা মানে ব্যাংকের কাছে থাকে, কিন্তু এটা যে স্টক হোল্ডার তাদের জন্য নয়। স্টক হোল্ডার বলতে স্টেক হোল্ডার কথা বলছিস না স্টক হোল্ডার? সরি, স্টেক হোল্ডার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে ওর জন্য নয়, এটা শুধু ব্যাংকের জন্য স্পেসিফিক টাকাটা। ব্যাংকের জন্য স্পেসিফিক কনসেপ্ট একটু এখানে ইয়ে আছে। আচ্ছা ঠিক আছে, আমি একটা স্পেসিফিক একদম মানে পয়েন্ট ব্ল্যাঙ্ক একটা জিনিস দিয়ে দিচ্ছি, এটা একটু সবাই খেয়াল। রিজার্ভ মানে হচ্ছে, হ্যালো স্যার। হ্যাঁ বলো। হ্যাঁ স্যার, রিজার্ভ মানে হচ্ছে কারেন্সি ইন সার্কুলেশন এন্ড কারেন্সি উইথ দ্য কমার্শিয়াল ব্যাংকস অফ দ্য কান্ট্রি। একদম বেসিক একদম একটা দিয়ে দিচ্ছি, এটুকু জাস্ট মনে রাখলেই হবে। M0 ইকুয়াল টু কারেন্সি ইন সার্কুলেশন প্লাস ব্যাংকার্স ডিপোজিট উইথ আরবিআই প্লাস আদার্স ডিপোজিট উইথ আরবিআই। M1 কি? এই যে এটুকু যেটা ছিল তার সাথে হচ্ছে কারেন্সি উইথ পাবলিক, ঠিক আছে। ডিমান্ড ডিপোজিট উইথ এই যে উইথ দ্য ব্যাংকিং সিস্টেম, মানে যেটা কারেন্ট অ্যাকাউন্ট সেভিং সিস্টেমে সেভিং অ্যাকাউন্টের মধ্যে আছে, মানে যেটাকে আমরা যখন খুশি তুলতে পারি। আর আদার ডিপোজিট উইথ আরবিআই, মানে দেখো একটা জিনিস খেয়াল করে, M0 এর সাথে কিন্তু M1 কোনো কোনো জায়গায় কিন্তু ওভারল্যাপ হবেই, ঠিক আছে। এবার M2 ইকুয়াল টু কি M1 এ যা ছিল সেটা প্লাস হচ্ছে পোস্ট অফিস বা সেভিংস ব্যাংক, এই সমস্ত ক্ষেত্রে যা যা আমার এক্সট্রা ছিল সেগুলো। M3 কি হবে? তার সাথে হবে অ্যাড হয়ে যাবে আবার ব্রড মানি, এবার হয়ে যাবে সেটা কি টাইম ডিপোজিট যেটা থাকবে ব্যাংকিং সিস্টেমে। M4 কি হবে? অল ডিপোজিট উইথ পোস্ট অফিস সেভিংস ব্যাংক, এর অ্যাড হয়ে যাবে পরপর, ঠিক আছে, এক্সক্লুডিং এনএসসি, এটা খেয়াল রাখার আছে, এক্সক্লুডিং এনএসসি। বেসিক্যালি এইখানে সাধারণত এই ডিটেইল ইয়েটা কোশ্চেন সাধারণত করে না, ঠিক আছে, সাধারণত করে না। যেটা কোশ্চেন করে সেটা হচ্ছে কোনটাই কি বলে, M0 কে বলে রিজার্ভ মানি বা বেস মানি। কারণ হচ্ছে দেখো এই যে পার্টটা, এই পার্টটা মোটামুটি ধরে নাও এইটাই হচ্ছে আমাদের টোটাল যে মানি, যেটা টোটাল মোটামুটি ধরে নিতে পারি যে রিজার্ভ মানি বা বেস মানি হচ্ছে এইটাই টোটালটা। ন্যারো মানি কি এবার ছোট করে দিলাম আমি জিনিসটাকে, যেটা শুধু কারেন্সি বা পাবলিকের কাছে আছে, যে ডিমান্ড ডিপোজিট যখন তুমি তুলতে পারে, ঠিক আছে, মানে সব থেকে বেশি এটা ভোলাটিলিটি। এটা M2 সেখানে কি হচ্ছে, তার ভোলাটিলিটি একটু কমলো, কারণ কি 1 বছর অবধি যে টাইম ডিপোজিট সেটার মধ্যে অ্যাড হবে, পোস্ট অফিসের সেভিংস ডিপোজিটের মধ্যে অ্যাড হবে, এটাকে বলা হচ্ছে ইন্টারমিডিয়েট মানি, ঠিক আছে। M3 ব্রড মানি, সব থেকে বেশি কোশ্চেন আসে যে ব্রড মানি কোনটাকে বলে। M2 প্লাস টাইম ডিপোজিট ওভার 1 ইয়ার ম্যাচুরিটি। এই ফাইনাল এইগুলো কিন্তু সবসময় কোশ্চেন নাও আসতে পারে, ঠিক আছে, এই পার্টটা। কিন্তু এই যে কোনটায় কি বলে এইটা জিজ্ঞেস করতে সবসময়। আর একটা কোশ্চেন আসে যে লিকুইডিটি পরিমাণ, লিকুইডিটি কোন দিক থেকে কোন দিকে বাড়তে বাড়তে যায়, খুব সোজা ব্যাপার, যে M0 থেকে M4 এর দিকে বাড়তে বাড়তে যায়, ঠিক আছে। এখন লিকুইডিটি সেটের জন্য বেসিক্যালি যেটা করা হয়েছে যে L1 L2 L3 এই ধরনের একটা ইন্ট্রোডিউস করা হয়েছে, যেখানে বেসিক্যালি বলা হচ্ছে যে L1 থেকে L2 তে গেলে বা L3 তে গেলে আস্তে আস্তে লিকুইডিটি কমবে কিন্তু সিকিউরিটি বাড়বে, ঠিক আছে। সেম লাইক M0 M1 M2 M3 M4 এই ফরম্যাট, ঠিক আছে। M0 দেখবে এখানে সাপ্লাই অফ মানি, এখানে কিন্তু এটা দেওয়া নেই ইচ্ছা করে, কারণ ওটা রিজার্ভ মানি, মানে ওটা বেসিক্যালি বেস মানি, ওটা হচ্ছে টোটালটা, ঠিক আছে, টোটাল যে বেসটা সেটাকে ধরে করছে, সেই বেসের উপর এবার পরপর অ্যাড হতে থাকে, ঠিক আছে। M1 এ হচ্ছে এই পার্টটাও থাকলো, ঠিক আছে। এবার তার সাথে M2 তে হচ্ছে M1 এর সাথে এটা অ্যাড হয়ে গেল, এবার তার সাথে M3 তে কি হলো, M1 এর সাথে দেখো টাইম ডিপোজিট অ্যাড হয়ে গেল, ঠিক আছে। M4 M3 এর সাথে এটা অ্যাড হয়ে গেল, এই ধরনের পরপর। আচ্ছা মোটামুটি হচ্ছে এই। আচ্ছা এখানে আরেকটা কিছু কোশ্চেন থাকে, সেটা 1 নম্বর হচ্ছে যে টাইম ডিপোজিট কি ব্যাপার আর ডিমান্ড ডিপোজিট কি ব্যাপার। ডিমান্ড ডিপোজিট বেসিক্যালি হচ্ছে কাসা, কাসা মানে কারেন্ট অ্যাকাউন্ট আর সেভিংস অ্যাকাউন্টে যে টাকা থাকে সেই টাকা সাধারণভাবে আমরা বলি যে আমরা যখন খুশি তুলতে পারি, যেমন ডিমান্ড ডিপোজিট মানে ব্যাংক হ্যাজ টু মানে রিটার্ন দিস মানি উইথ দ্য ইনস্ট্যান্ট ডিমান্ড, ঠিক আছে, মানে ডিমান্ড করলে কিন্তু এই টাকাটা ব্যাংকে দিতে হয়, ঠিক আছে। এটা হচ্ছে ব্যাংকের ডিমান্ড ডিপোজিট।
টাইম ডিপোজিট কি, যেটা আমরা টার্ম করি, একটা পার্টিকুলার টার্মের জন্য মিনিমাম রাখি টাকাটা, সেটা টাইম ডিপোজিট। যদি সেই টাকাটা তার আগে তুলতে হয় তাহলে সেই পরিমাণ আমরা সুদ পাবো না বা পেনাল্টি কাটবে বা এরকম কিছু হবে। ঠিক আছে, টাইম ডিপোজিট এটা একটা আলাদা জিনিস। ঠিক আছে, বুঝতেই পারছি আমরা। আচ্ছা, ফিয়াট মানি, হোয়াট ইজ ফিয়াট মানি? যেটা গভর্নমেন্ট লিগাল টেন্ডার হিসেবে ডিক্লেয়ার করেছে। নোট আর government- কয়েন গুলাকেই তো ফিয়াট মানি বলে। নোটা কয়েন গুলোকে বলে, বেসিক্যালি হচ্ছে যে কোনো লিগ্যাল যদি কারেন্সি নোটস বা কয়েন্স যেগুলো আর কি, মানে গভর্নমেন্টের দ্বারা যেগুলো স্বীকৃত, সেটা হচ্ছে ফিয়াট মানি। ঠিক আছে, এই ফিয়াট মানি এটা নিয়ে একটা বিশাল বড় প্রবলেম আমরা দেখেছিলাম হিস্ট্রিতে, যখন আমরা মোহাম্মদ বিন তুগলক যখন দেখেছি, তখন এখানে দেখেছিলাম তিনি যখন এই টোকেন মানি যখন স্টার্ট করেছিলেন, তখন সেখানে কিন্তু এই ফিয়াট মানি নিয়ে বিশাল বড় প্রবলেম হচ্ছে, কারণ প্রচুর কাউন্টার ফিট মানি মানে হচ্ছে জাল। ঠিক আছে, বেসিক্যালি কাউন্টারফিট মানি মানে বেসিক্যালি জাল টাকা। তো মোহাম্মদ বিন তুগলকের সময় কিন্তু এই জাল টাকার প্রবলেমটা খুব বেড়েছিল, কারণ মোহাম্মদ বিন তুগলক জিতল বা এই সমস্ত এই যে ওদের যে সোনা রূপোর যে মুদ্রা ছিল তার বদলে তামার মুদ্রা আয় করেছিল, টোকেন মানি। কিন্তু মুশকিল হচ্ছে এই সোনার উপর বদলে তখন তামা মুদ্রা করলেও স্ট্যান্ডার্ডাইজেশনের ব্যাপারটা নিয়ে প্রবলেম হয়েছিল। ঠিক আছে, এবং সেটাকে নকল করা খুব একটা কঠিন ছিল না, তো লোকজন নকল করে চালিয়ে দিয়েছে। ঠিক আছে, আচ্ছা, হার্ড কারেন্সি এন্ড সফট কারেন্সি এই দুটো কি বস্তু? সফট কারেন্সি মানে যেটা খুব হাইপার সেনসিটিভ, মানে কোনো পলিটিক্যাল বা ইকোনমিক কোনো ইস্যুর জন্য ওটা প্রচন্ড রকম ফ্লাকচুয়েট করে। এটা হাইপার সেন্সিটিভ নয়, যেটা সেন্সিটিভ নয় সেটা হচ্ছে হার্ড কারেন্সি। হ্যাঁ, আমি সফট কারেন্সিটা বললাম স্যার। হ্যাঁ, সফট কারেন্সি মানে হচ্ছে খুব মানে এই দেখা গেল ব্যালেন্স অফ পেমেন্টে কোনো ডেফিসিট এসছে বা অন্য কিছু প্রবলেম এসছে, তখনই গভর্নমেন্টের কোনো একটা ইকোনমিক সিস্টেমের প্রবলেম হচ্ছে। ঠিক আছে, তখন কিন্তু সাথে সাথে বেসিক্যালি কি হবে যে এই সফট কারেন্সিতে কিন্তু প্রবলেম দেখা যাবে প্রচন্ড বেশি, এটা এদিক মানে ওঠানামা করবে অনেক বেশি। হার্ড কারেন্সি কি, যার ওঠানামা খুব কম হবে সাধারণত, কারণ ওখানে কিন্তু মানে কি বলবো, যেটার ডিমান্ড সবসময় হাই থাকবে। ঠিক আছে, তার ফলে সহজে পড়ে যাবে না। ঠিক আছে, উঠলে খুব একটা কারোর ক্ষতি নেই, কিন্তু ওইখানে বেসিক্যালি একটা টাকা ওঠা মানেই সাধারণত অন্য কোনো টাকার এগেনস্টে ওঠে। ঠিক আছে, তো তার মানে সেটা মানে অন্য টাকার থেকে দাম বেড়ে যাচ্ছে, এরকম ব্যাপার দাঁড়াবে। তো সেটাতে কারো আপত্তি থাকে না সাধারণত। ঠিক আছে, কিন্তু কোনো টাকা যদি পড়ে যায় সেটাতে সবার আপত্তি থাকতে পারে। তো হার্ড কারেন্সি বেসিক্যালি যেটা ইন ডিমান্ড, সাধারণত ডলার বা ইয়েন, এগুলো সাধারণত হার্ড কারেন্সি বলা হয়। ঠিক আছে, সফট কারেন্সি হচ্ছে যেগুলো মানে প্রচন্ড ভলাটিলিটি বেশি, সেটা অবভিয়াসলি ইনভেস্টমেন্টের জন্য অসুবিধা। ঠিক আছে, আচ্ছা, আর একটা আছে সেটা হচ্ছে রিজার্ভ কারেন্সি বা রিজার্ভ ট্রেন্ডসও বলা হয় একটা জিনিস। এটা কি বস্তু না, সেটা বেসিক্যালি হচ্ছে যে কিভাবে কিভাবে মানে যে এমন ধরনের কোনো কারেন্সি যেটাকে বেসিক্যালি গভর্নমেন্ট বা এরা কি করতে চায় যে মানে বিভিন্ন দেশের ইকোনমিক যে মেন পাওয়ার, যেমন কোনো ইন্ডিয়ান হতে হতে যে আরবিআই হতে পারে বা গভর্নমেন্টের জন্য হতে পারে, গভর্নমেন্ট যদি আরবিআই গভর্নমেন্ট হয়ে রাখতে পারে, আমেরিকায় যে সেন্ট্রাল ব্যাংক আছে ফেডারেল ব্যাংক তারা রাখতে পারে, এইরকম যারা এখন রাখবে তখন তারা অনেক সময় খোঁজে যে এরকম কিছু মানে এমন কোনো ইনভেস্টমেন্ট অপরচুনিটি যেগুলোতে তারা যেটা হোল্ড করতে পারে আর কি। তো সেই ক্ষেত্রে গোল্ড ইউজ হতে পারে। ঠিক আছে, ফরেক্স যেটা ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ যেটা মেনটেন করতে হয়, যেটা আরবিআই করে আমাদের দেশে, যে কোনো দেশের সেই দেশের সেন্ট্রাল ব্যাংক করে আর কি। সেরকমই এসডিআর বলে একটা বস্তু আছে, যেটা আমরা একটু পড়বো যখন আমরা গ্লোবাল ইকোনমি যখন পড়বো তখন সেটা দেখবো। এসডিআর বা এসডিআর কি জিনিস? আইএমএফ এর স্পেশাল ড্রয়িং রাইট। স্পেশাল ড্রয়িং রাইটস, মানে আইএমএফ থেকে কত সহজে সে টাকাটা পেতে পারে তার রাইট কিনে রাখা বেসিক্যালি। ঠিক আছে, আচ্ছা, রিজার্ভ কারেন্সি হলো হট মানি। হট মানি কি বস্তু? যে দেখা গেল খুব তাড়াতাড়ি কোনো কান্ট্রিতে টাকা ফ্লো হচ্ছে। ঠিক আছে, খুব তাড়াতাড়ি টাকা ফ্লো হচ্ছে, তখন সেটাকে বলা হয় হট মানি। ঠিক আছে, মুশকিল হলো এই হট মানি এই সাধারণত ডেভেলপিং যে কান্ট্রি গুলো আছে সেখানে প্রচুর পরিমাণে হট মানি ইনভেস্টমেন্ট করা হয়, বিশেষ করে যে ডেভেলপড কান্ট্রি গুলো আছে সেখান থেকে। ঠিক আছে, কারণ ওখানে ব্যাংকের রেট খুব কম, তো ওরা সবসময় ইনভেস্টমেন্ট করতে চাইবে। তো সেখানে ডেভেলপিং কান্ট্রি গুলোর ডেভেলপমেন্টের স্কোপ যেহেতু বেশি, ঠিক আছে, ইনফ্রাস্ট্রাকচার থেকে শুরু করে সমস্ত জায়গাতে যে কার্যকলাপের পরিমাণ অনেক বেশি সেই জায়গাতে ইনফ্রাস্ট্রাকচার বানাতে গেলে, তো সেই কারণে এই হট মানি বিভিন্ন জায়গায় কিন্তু ইনভেস্টেড হয়। মুশকিল হলো এই হট মানি কিন্তু যেমন খুব তাড়াতাড়ি আসতে পারে, তেমন কিন্তু যেহেতু এটা ফরেন ইয়ে,
একটা সেখানে যেহেতু করা হচ্ছে, এবং এই টাকাটা সাধারণত কিন্তু এফডিআই এর মাধ্যমে যদি না হয় তাহলে কিন্তু এই টাকাটা খুব তাড়াতাড়ি ভেপারাইজ হয়ে যেতে পারে। ঠিক আছে, যেমন ধরো বলছি যে যেমন ধরো মানে এই দেশে কেউ কোনো মানে টাইম ডিপোজিটে কেউ বাইরের কেউ সেটাকে ইনভেস্ট করলো, ঠিক আছে, বা কোনো ফ্যাক্টরিতে ডিরেক্টলি ইনভেস্ট করলো, অথবা স্টক এক্সচেঞ্জের মাধ্যমে, এর এগেন্স্ট যদি স্টক এক্সচেঞ্জের মাধ্যমে সে শেয়ার কিনলো, ঠিক আছে? দুটোর মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে। কারণ স্টক এক্সচেঞ্জের মাধ্যমে সে শেয়ার কিনেছে, সে কিন্তু টাকাটা উঠিয়েও নিয়ে যেতে পারে যে কোনো দিন, ঠিক আছে? তখন কিন্তু মার্কেট পড়ে যেতে পারে যদি তার চাঙ্ক যদি সেরকম বড় হয়, ঠিক আছে? এটা হচ্ছে হট মানি। আচ্ছা, মানি মাল্টিপ্লায়ার বলে একটা বস্তু আছে, এটাকে M3 আর M0 এর মধ্যে এটাকে করা হয়। M3 যেটা ছিল ব্রড মানি, আর M0 যেটা রিজার্ভ মানি, এই দুটো রেশিওকে বলা হয় ব্রড মানি আর রিজার্ভ মানি রেশিওকে বলা হয় মানি মাল্টিপ্লায়ার। এটার সম্বন্ধে খুব একটা বেশি কিছু না জানলে চলবে। মিনিমাম রিজার্ভ সিস্টেম কি? মিনিমাম রিজার্ভ সিস্টেম হচ্ছে যে এমন একটা সিস্টেম করা আছে যে ব্যাংক, এই যে আমাদের যে আরবিআই যে টাকা ছাপায়, ঠিক আছে, এটা কিসের বেসিস ছাপায়, ঠিক আছে? তো আরবিআই ওই, একটু ইন্টারাপ্ট করছি দাদা, ওই বললেন না যে মানিটা ভেপারাইজ হয়ে যায়, ওই ব্যাপারটা একটু আরেকবার বলবেন? বেসিক্যালি হচ্ছে ধরো আমি ইউএস এর একজন খুব বড় সাপোজ ধরো জোব বেজোস, ঠিক আছে, বা এরকম মানে বিশাল টাকা আছে, মানে কি মানে টাকা প্রচুর পরিমাণে, তো সেই টাকা আমি কোথাও ইনভেস্ট করবো। আমার মনে হলো যে আজকে বাংলাদেশের মার্কেটে, আমি বাংলাদেশের নিশ্চয় স্টক এক্সচেঞ্জ আছে, তো সেখানে আমি গিয়ে আমি মোটামুটি 10,000 কোটি টাকা বিভিন্ন রকম শেয়ার কিনে নিলাম, ঠিক আছে, আমার ইচ্ছা মতো। তাহলে আমি তো প্রাইস কন্ট্রোল করতে পারছি তখন সেই মুহূর্তে, কারণ আমি তো প্রচুর পরিমাণে টাকা ঢুকিয়ে দিলাম। এবার যেহেতু টাকা ঢোকাচ্ছি যখন ওখানে, দুটো জিনিস হবে। একটা হচ্ছে যে বাংলাদেশি টাকাতে বা বাংলাদেশে, ইন্ডিয়াতে বলি, তো 10,000 কোটি টাকা যখন আমি দেখো ঢোকাচ্ছি ইন্ডিয়ান মার্কেটে, তো 10,000 কোটি টাকা প্রথমে আমাকে টাকা কিনতে হচ্ছে, মানে ডলার এগেনস্টে তো টাকাতে ট্রেড করতে হবে আমাকে। তো আমি এখানে ডলার ইনভেস্ট করেছি, তার এগেনস্টে এখানে ইনভেস্ট করার জন্য টাকাতে সেটা কনভার্ট হচ্ছে। তো টাকার ডিমান্ডটা বাড়লো, ইন্ডিয়ান ইকোনমি ভালো হলো। যে শেয়ার গুলো কিনলো ইন্ডিয়ান মার্কেটে, সেই শেয়ার গুলোর দাম বাড়লো। তো মানে ইন্ডিয়ান মার্কেট আর কি বেশ ভালো যাচ্ছে তখন বলা হবে। এবার মুশকিল হলো এই টাকাটা তো আমি যে কোনো দিন বের করে নিতে পারি, ঠিক আছে? উল্টো দিকে দেখা গেল আমি মারুতির সাথে একটা জেভি করলাম, যে বা সাপোজ যে কোনো কোম্পানিতে, মারুতি হতে পারে, ধরো যে কোনো মানে এবিসিডি যে কোনো কোম্পানি, সেখানে তাদের একটা কোনো ব্যবসাতে আমি টাকাটা ডিরেক্টলি লাগালাম এফডিআই ফর্মে আর কি, মানে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট ফর্মে। তখন আমি যেভাবে তখন টাকাটা যদি লাগাই, সেই টাকাটা তুমি মানে হঠাৎ করে একদিন আমার মনে হলো আমি টাকাটা নিয়ে বের করে চলে যেতে পারছি না, ঠিক আছে? দ্যাট ইজ নট পার্ট অফ হট মানি। হট মানি সাধারণত মার্কেটেই ইনভেস্ট করা হয়, সেটাকে সাধারণত হট মানি বলে। মানে হট মানি মানে সোজা কথা হচ্ছে যে টাকাটা বাইরে থেকে ফ্লো হচ্ছে, এবং যদি খুব বেশি পরিমাণে ফ্লো হয় তখন তাকে বলা হয় হট মানি, ঠিক আছে? এবং এগুলো সাধারণত ওই মানে ফিনান্সিয়াল ইনস্ট্রুমেন্টের ক্ষেত্রে এগুলো এই হট মানিটাকে প্রযোজ্য হয়। এফডিআই কে কিন্তু সাধারণত হট মানি বলা হয় না, ঠিক আছে? আচ্ছা, মিনিমাম রিজার্ভ সিস্টেম কি? মিনিমাম রিজার্ভ সিস্টেম হচ্ছে যে একটা এমন একটা সিস্টেম যার মাধ্যমে একটা মিনিমাম পোর্শন অফ মানে কি বলবো, ওই এসডিআর বা গোল্ড এই ধরনের কিছু জিনিস রেখে আর এগেনস্টে কিন্তু আরবিআই বলো বা যে কোনো দেশের সেন্ট্রাল ব্যাংক বলো তার টাকা ছাপাতে পারে। দ্যাটস ইট। এবার আমার মানি মোটামুটি এইটুকুই আছে, আমাদের এটুকু জানলেই হয়ে যায়। ব্যাংকিং এ যখন ঢুকবো, ব্যাংকিং এর ক্ষেত্রে প্রথম হচ্ছে সেন্ট্রাল ব্যাংকের কনসেপ্ট। সেন্ট্রাল ব্যাংক মানে কি? যে সেই দেশের যে ব্যাংকিং সিস্টেম সেটাকে যে রেগুলেট করছে অ্যাপেক্স ব্যাংক হিসেবে, দ্যাট ইজ সেন্ট্রাল ব্যাংক সেখানকার। আমাদের ইন্ডিয়াতে হচ্ছে সেটা আরবিআই। আরবিআই ক্ষেত্রে প্রথম পড়া হচ্ছে যে আরবিআই কবে প্রতিষ্ঠা হয়েছিল, ঠিক আছে? আরবিআই প্রতিষ্ঠা হয়েছিল 1935 এ, ঠিক আছে? কি অনুযায়ী? না আরবিআই অ্যাক্ট অনুযায়ী। এই আরবিআই অ্যাক্টটা কিন্তু অ্যাকচুয়ালি আমাদের যে গোল টেবিল বৈঠক হয়েছিল বা আমাদের যে 1935 এর যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট ছিল, সেইটা ড্রাফটিং এর সময় আরবিআই বা এই ধরনের কিছু তৈরি করা হবে, সেইটা কিন্তু তখনই ঠিক হয়ে গেছিল, ঠিক আছে? তো যদিও আরবিআই অ্যাক্ট অ্যাকচুয়ালি 1934 এর। দাদা দাদা, আপনার শেষ কথাটুকু কেটে গেল। আমাদের যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট অনুযায়ী আরবিআই কনসেপ্টটা এসেছে, তাই তো? এইটুকুই তো বললেন। হ্যাঁ, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট যেটা 1935 এর ছিল, হ্যাঁ, সেখানে আরবিআই সেইটা ড্রাফটিং করার সময়, আরবিআই ধরনের কিছু একটা তৈরি করতে হবে, মানে সেন্ট্রাল ব্যাংক তৈরি করতে হবে সোজা কথায়। হ্যাঁ হ্যাঁ কি জন্য? না এই ফিনান্সিয়াল সিস্টেমটাকে রেগুলেট করার জন্য এইটা ঠিক হয়েছিল। এইবার হ্যাঁ। মানে কারেন্সি ফ্লো বা সমস্ত যেগুলোকে ঠিক করার জন্য সেটা মেনটেন করা হবে। এবার এই আরবিআই অ্যাক্ট কিন্তু 1934 এ এনঅ্যাক্ট হয়ে গেছিল, ঠিক আছে? whereas গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্টটা কিন্তু 1935 এ গিয়ে এনঅ্যাক্টেড হলো।
ঠিক আছে, এটা কিন্তু একটু পার্থক্য আছে। আচ্ছা, তো এই এটা কি হিলটন ইয়ং বলে একটা কমিশন তৈরি করা হয়েছিল। এই হিলটন ইয়ং কমিশনের রেকমেন্ডেশন অনুযায়ী কিন্তু এই আরবিআই এর যে সেটআপটা সেটা করা হয়েছিল। কোশ্চেন আসতে পারে এখান থেকে, এই হিলটন ইয়ং কমিশন থেকে। ফার্স্ট গভর্নর কে ছিলেন, এটা কোশ্চেন আসতে পারে। স্যার অসবর্ন স্মিথ। আমাদের প্রথম ইন্ডিয়ান গভর্নর কে ছিলেন, এটা নিয়ে কোশ্চেন আসতে পারে। কে ছিলেন প্রথম ইন্ডিয়ান গভর্নর? সিডি দেশমুখ। আচ্ছা, আরবিআই এর কজন ডেপুটি ডিরেক্টর থাকেন? 4 জন। 4 জন, ঠিক আছে, 4 জন। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। আরবিআই কে কবে ন্যাশনালাইজ করা হয়? 1949 সালে। এই আরবিআই ন্যাশনালাইজেশনের আগে অবধি কিন্তু আরবিআই বেশ কিছু অন্যান্য অবভিয়াসলি পাকিস্তানে হয়তো কাজ করতেই হয়েছে তাকে, ঠিক আছে, তাকে সে আপনার শ্রীলঙ্কার কথাটা হয়ে। একটু কেটে গেল দাদা, আপনারই নেটওয়ার্ক না আমার নেটওয়ার্ক, কিছু বুঝতে পারছি না। আমার কি কথা কেটে সবার কাছে কেটে যাচ্ছে? হ্যাঁ 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 কেটে আমার কাছে শেষটুকু কেটে গেল তো। মেঘনাদ, আমার কথা কি তোমার কাছে কেটে যাচ্ছে? হ্যাঁ, আমার কাছে কেটে কেটে আসছিল দাদা। এখনো কি কেটে যাচ্ছে না? এখন ঠিক না, আছে? এখন পুরো ক্লিয়ার আছে। এখন প্রক্রিয়া আছে, কেন হচ্ছে এটা মাঝে মাঝে? যাই হোক, আমার তো হওয়ার কথা না এটা। যাই হোক, হ্যাঁ, তো যেটা বলছিলাম যে আরবিআই যখন ন্যাশনালাইজেশন হলো, তখন কিন্তু তার আগে কিন্তু আরবিআই অন্যান্য কয়েকটা নেশনের হয়েও কিন্তু তাদের অ্যাপেক্স ব্যাংক হিসেবে কিন্তু কাজ করেছে, যার মধ্যে পাকিস্তান তো আছে, কিছু জায়গায় মায়ানমারের হয়ে কাজ করেছে, শ্রীলঙ্কার হয়ে কিছু কাজ করেছে, এইরকম আর কি। অবভিয়াসলি সেগুলো বোঝা যাচ্ছে যে সেগুলো ব্রিটিশ মানে কলোনি না হলে সেটা করবে না। এবার আরবিআই যে বললাম কাজ করছে বা কাজ করে, কি করে? আরবিআই প্রথম যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ করে রেগুলেশন অফ ব্যাংকিং সিস্টেম, ঠিক আছে। এই যে পুরো ব্যাংকিং ব্যবস্থা কি করে চলবে, তার লাইসেন্স থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু আরবিআই এটা ঠিক করে, ঠিক আছে। তারপর একটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে ইস্যুইং নোটস। এই যে আমরা মানি টানি নিয়ে এত কিছু জ্ঞান ফলালাম, তো এই টাকাটা ছাপায় কে? টাকাটা ছাপায় হচ্ছে আরবিআই, এক্সেপ্ট 1 রুপি। 1 রুপি কি কয়েন? না, 1 রুপি নোট। 1 রুপি নোট। 1 রুপি নোট, ঠিক আছে। আচ্ছা, সেই কারণে 1 রুপি নোট ছাড়া বাকি সমস্ত কিছুতে কার সাইন থাকে? আরবিআই এর গভর্নর। আরবিআই এর গভর্নর দাদা। ঠিক আছে, আগের বারই খুব সুন্দর কোশ্চেন দিয়েছিল, আগের বার না তার আগের বার, যে 100 টাকার নোটে কার সাইন থাকে, ঠিক আছে। তো এইরকম আর কি। আচ্ছা, আরবিআই নেক্সট কাজ হচ্ছে ব্যাংকারদের ব্যাংক হিসেবে কাজ করা। মানে ব্যাংকারদের ব্যাংক বলতে কি, যে ব্যাংকারদেরও টাকা জমা রাখতে দরকার হতে পারে, আর এবার ব্যাংকারদের আবার টাকা ধার নেওয়ার দরকার হতে পারে। তো এইরকম যে কোনো কিছু বা ব্যাংক এই তাদের মানে তাদের হয়ে ব্যাংকিং করার ব্যাপার থাকতে পারে, এইরকম যে কোনো কিছুই কিন্তু আরবিআই কিন্তু সেটা করে দেয়, ঠিক আছে। মানে লাস্ট রিসর্ট আর কি বেসিক্যালি, ঠিক আছে। এবং এই কারণে বলা হয় লেন্ডার অফ লাস্ট রিসর্ট। মানে হঠাৎ করে কোনো ব্যাংকের দেখা গেল 15 লক্ষ কোটি টাকা দরকার, ঠিক আছে, মানে খুব কম টাইমের জন্য। কারণ ব্যাংক গুলোকে তো এই জিসেক মানে গভর্নমেন্ট সিকিউরিটিজ বা বিভিন্ন রকম জিনিসপত্র কিনে তাদের টাকাগুলোকে সেফ রাখতে হয়, ঠিক আছে। তো সে কারণে দেখা গেল যে কোনো কারণে তাদের হয়তো 2 দিনের জন্য বা 3 দিনের জন্য বা 5 দিনের জন্য এরকম টাকাটা দরকার, ঠিক আছে। যে টাকাটা এই মুহূর্তে কাছে ক্যাশ ফর্মে বা লিকুইড ফর্মে নেই, তখন সেটা আরবিআই কিন্তু সেটা লেন্ড করে দেয়, এবং এই জন্যই কিন্তু এই রেপো রেট এটা চালু আছে, ঠিক আছে। আরবিআই ব্যাংকার টু দ্য গভর্নমেন্ট, ঠিক আছে, মানে গভর্নমেন্টের হয়ে কিন্তু মানে সেন্ট্রাল স্টেট বোথ আর কি। ইউটি তো আমরা জানি সেন্ট্রালি এখানে ফিনান্সিয়াল সমস্ত কিছু চালায়, ঠিক আছে। তো এইটা কিন্তু গুরুত্বপূর্ণ, আরবিআই কিন্তু ব্যাংকার হিসেবে মানে ব্যাংকার হিসেবে গভর্নমেন্টের যে যাবতীয় ব্যাংকিং এর কাজ সেটাও কিন্তু আরবিআই চালিয়ে দেয়, বা আরবিআই এর নির্দেশে অন্য কেউ চালিয়ে দেয়, ঠিক আছে। এটা কিন্তু গুরুত্বপূর্ণ। আর এই ব্যাংকার হিসেবে আরবিআই কি করে, গভর্নমেন্টের হয়ে যে গভর্নমেন্টের ধার নেওয়ার ব্যাপার বা গভর্নমেন্ট যে মার্কেট থেকে টাকা তোলে, যেমন টি বিলের মাধ্যমে সব থেকে বেশি টাকা তোলে, মানে ট্রেজারি, ঠিক আছে, ট্রেজারি বিল বলা হয়, সেটা কিন্তু আমাদের এই ব্যাংক আমাদের আরবিআই কিন্তু সেটাকে ইস্যু করে, এবং অবভিয়াসলি সেটা কেনা বেচেটাও তাই সেই করে। ওপেন মার্কেট অপারেশনের যে গল্পটা আছে আর কি, ওপেন মার্কেট অপারেশন নিয়ে কিন্তু কোশ্চেন আসে বারবার, আগেই বলে দিলাম। আচ্ছা, কাস্টোডিয়ান অফ ফরেন রিজার্ভ, আমরা যে ফরেক্স এর কথা বলছিলাম, ফরেন রিজার্ভের কথা, সেটা কিন্তু কাস্টোডিয়ান হচ্ছে আমাদের আরবিআই, ঠিক আছে। এক্সচেঞ্জ রেট আমরা বলেছি ফ্লোটিং, কিন্তু
একটা লিমিট অবধি, সেই লিমিটের বাইরে গেলে কিন্তু আরবিআই সেখানে হস্তক্ষেপ করে। আচ্ছা, কন্ট্রোল অফ ক্রেডিট, কোথায় ক্রেডিট দেওয়া হবে, কি ধরনের ক্রেডিট দেওয়া হবে, কি ধরনের বেশি। এই যে করোনায় যখন প্রথম যখন ওয়েবটা হয়েছে তখন বলে লকডাউনের সময় তখন বলা হলো যে 20 লক্ষ কোটি টাকার একটা ইয়ে আসছে সরকারের কাছ থেকে, স্টিমুলাস আসছে। তার মধ্যে দেখা গেছিল যে মোটামুটি 10 থেকে 15,000 কোটি টাকা হচ্ছে বেসিক্যালি ক্রেডিট ফর্মে আসবে। বেসিক্যালি সরকার সেই টাকাটা দেবে না, ব্যাংকগুলো দেবে, কিন্তু সেগুলোকে রেগুলেট করে দেওয়া হবে যে কোন দিকে এই টাকাগুলো দেওয়া দরকার। ঠিক আছে, সেইগুলো মোরাটোরিয়ামের ব্যাপারটা এই যে ঠিক করে দেওয়া হয়েছিল, যেটা এই সময়টা এতে মোরাটোরিয়াম, মানে সেই সময় ইন্টারেস্টটা লাগবে না বা এরকম কিছু, বা সেই সময় না পে করলেও সেটাকে এনপিএ ধরা হবে না। এই যে জিনিসগুলো, তাহলে এই জিনিসগুলো আর কি আরবিআই কিন্তু এগুলো ঠিক করে। তাহলে এই হচ্ছে মোটামুটি আরবিআই কাজ। এইবার একজন খুব বিখ্যাত, আমি একটা ভিডিও দেখেছিলাম, ইসরায়েল জেবাসিং স্যারের, উনি খুব ভালো একটা উদাহরণ দিয়েছেন আরবিআই কি ধরনের ব্যাংকিং সিস্টেম কিভাবে কাজ করে। উনি বলছেন যে রজনীকান্ত একবার একটা প্লেনে যাচ্ছে, তো ওনার এক খুব খুব পুরনো বন্ধু, তো তিনি খুব বড় ব্যাংকার ছিলেন, তো তার সাথে দেখা হয়েছে। তো রজনীকান্ত খুব মন দিয়ে ভাবছে কি একটা, তো সেই ব্যাংকার বন্ধুকে জিজ্ঞেস করেছে, সে রিটায়ার্ড আর কি ব্যাংকার বন্ধু, তো খুব বড় লেভেলে ছিল। তো সে বলেছে যে তুমি কি করতে চাও, মানে কি হয়েছে তোমার এত ভাবনা চিন্তা। বলছে আমার তো টাকা কি করে ইনভেস্ট করবো বুঝতে পারছি না। একটা ব্যাংক, আর সেই ব্যাংকার বন্ধু ওকে বলেছে তাহলে চলো একটা ব্যাংক খুলি। আচ্ছা ভালো কথা, চলো। থালাইভা, ঠিক আছে, আমাদের রজনীকান্ত, তো সে ব্যাংক খুলবে, লোকজন তো মানে ভালোই চালাবে, টাকা জমা দেবে, ভালো কথা। তো আর এবার রজনীকান্ত বলছে তাহলে ঠিক আছে, তাহলে চলো একটা টাকা ছাপানোর মেশিন কিনে নি, আর বিল্ডিং ফিল্ডিং কিনে নি, তাহলেই হবে। তো তখন এইবার ওকে বোঝাতে বসলো যে কি কি করতে হবে, ঠিক আছে? তো সেটাই কিভাবে বোঝানো যায়, যে সে কি বোঝাচ্ছে যে আহ, মানে যখন ওরা টাকা নেবে বা টাকা দেবে, যখন সত্যি যাবে, তার জন্য প্রথমে লাগে ব্যাংকিং লাইসেন্স। এই ব্যাংকিং লাইসেন্স কে দেয় না, এই ব্যাংকিং লাইসেন্স দেবে হচ্ছে আরবিআই। তার জন্য কিছু ক্রাইটেরিয়া আছে, সেগুলো পূরণ করতে হবে। খুব ভালো কথা। এইবার হচ্ছে কি যে এই যে লোকজন এসে টাকা জমা দিল, খুব ভালো কথা। প্রথম সপ্তাহে দেখা যাচ্ছে যে 10,000 কোটি টাকা জমা দিয়েছে। আচ্ছা, এইবার রজনীকান্ত বলছে বাহ, 10,000 কোটি টাকা জমা দিয়েছে, একটা সিনেমা বানানো যাক। বলছে না, এইভাবে হবে না। তাহলে কি করতে হবে? প্রথমে ভাবতে হবে কস্ট অফ ফান্ড কত, মানে তাদের এই টাকাটা যে জমা দিয়েছে সেটা সেভিংস অ্যাকাউন্টে জমা দিয়েছে, কারেন্ট অ্যাকাউন্টে জমা দিয়েছে, নাকি টাইম ডিপোজিট রেখেছে। টাইম ডিপোজিট কি আমরা একটু আগে বলেছি। হোয়াট ইজ টাইম ডিপোজিট? ওই যে ফিক্সড নির্দিষ্ট ডিপোজিট, সময়ের তার জন্য টাইম জমা হবে। ডিপোজিট মানে দাদা যে ডিপোজিটটা একটা স্পেসিফিক টাইম টার্মে করে, একটা টার্মে করে যে ডিপোজিটটা, মিনিমাম একটা ওইটার টাইমের আগে পরে যেটা টাকাটা তুলতে তুলতে হয়। পারবে না, ওই টাকাটা ওই টাইমের আগে তুলতে সাধারণত পারবে না, মানে তুলতে গেলে সাধারণত ব্যাংকের পানিশমেন্ট সাথে দিতে হবে। এগ্রিমেন্ট হয় যে আমি এতদিনের জন্য টাকাটা রাখছি, ঠিক আছে, যাই হোক। তাহলে এবার যখন আমি ব্যাংকের সাথে যখন এরকম টার্ম করবো যে আমি এতদিনের জন্য টাকা রাখছি, তাহলে ব্যাংক আমাকে একটু বেশি সুদ দেবে তখন, ঠিক আছে, এটাই মজা, এটা হচ্ছে মজা। আচ্ছা, এইবার এই টাকাগুলো নেওয়ার পর ব্যাংক অ্যাকচুয়ালি কি করে, তো রজনীকান্তকে বোঝাচ্ছে সেই বন্ধু যে ব্যাংক অ্যাকচুয়ালি হচ্ছে টাকা কেনা বেচা করে। তো টাকা কেনে লোকজনের কাছ থেকে কম দামে, দিয়ে বেশি দামে লোকজনকে আবার বেচে। যেমন এবার যারা আশেপাশে যে সমস্ত ইন্ডাস্ট্রি আছে তারা এসে লোন নিচ্ছে, লোকজন পার্সোনাল কিছু লোন নিচ্ছে, গাড়ি কেনার জন্য লোন নিচ্ছে, হাউস বিল্ডিং লোন নিচ্ছে, এরকম বিভিন্ন রকম লোন নিচ্ছে, ঠিক আছে। তাহলে এইবার এই যে মানে যে টাকাটা লোন হিসেবে, মানে যে টাকাটা ইন্টারেস্ট হিসেবে লোকজনকে দিতে হচ্ছে ব্যাংকে, এই ব্যাংকারদের, আর যে টাকাটা ওরা নেট ইন্টারেস্ট ইনকাম, মানে এই টাকাটা বেসিক্যালি ওরা লোকজনের কাছ থেকে যে টাকাটা নিয়েছে তার জন্য যে ইন্টারেস্টটা দিতে হচ্ছে লোকজনকে, তার আর এই যে লোকজনের কাছ থেকে টাকা কি বলবো, মানে লোকজনকে টাকা ধার দিয়ে ওরা যে টাকাটা ইনকাম করছে, এই দুটোর মধ্যে যে ডিফারেন্স সেটা হচ্ছে নেট ইন্টারেস্ট ইনকাম। ঠিক আছে, সোজা কথায়, ঠিক আছে, এটা হচ্ছে নেট ইন্টারেস্ট ইনকাম, এটাকে বলা হয়। এইবার এখান থেকে হচ্ছে যে প্রথম কস্ট অফ ফান্ড কি, তাহলে আমরা বুঝতে পারছি। কস্ট অফ ফান্ড হচ্ছে আমাদের সাধারণত ওই যে মানে ফান্ডটা তোলার জন্য, মানে ওই লোকজনের কাছ থেকে ফান্ডটা তোলার জন্য যে টাকাটা দিতে হচ্ছে। কারেন্ট অ্যাকাউন্টের ক্ষেত্রে কোনো সুদ লাগে না, মানে কারেন্ট অ্যাকাউন্টে যদি আমরা কোনো সুদ পাই না, তাহলে ব্যাংকের কাছে কারেন্ট অ্যাকাউন্ট সব থেকে মজার জিনিস। আমরা যত টাকায় রাখবো তাহলে সেই টাকাটা ওদের কস্ট অফ ফান্ড 0। সেভিংস অ্যাকাউন্টে এখন 3% মিনিমাম দিতে হচ্ছে, ঠিক আছে। রেকারিং এ হয়তো আর 2% বেশি, 1% বেশি, এফডি তে হয়তো আরো 1-2% বেশি, এরকম। এবার অপারেটিং এক্সপেন্স, এই যে ব্যাংকের একটা বিল্ডিং লাগছে বিভিন্ন জায়গাতে ব্রাঞ্চ গুলোর জন্য, সেটা কেনা হতে পারে, ভাড়া হতে পারে, তাদের কর্মচারীদের জন্য লাগছে, তাদের সফটওয়্যার সিস্টেম লাগছে, সিকিউরিটি সিস্টেম লাগছে, যাবতীয় কিছু লাগছে।
এখানে একটা অপারেটিং এক্সপেন্স আছে, তাহলে এটা হচ্ছে অপারেটিং এক্সপেন্স, তাহলে সেইটাও মাইনাস হবে এই নেট ইন্টারেস্ট ইনকাম এই সমস্ত থেকে। ব্যাংকের আদার ইনকাম থাকতে পারে, আদার ইনকাম বলতে যেমন মোবাইলে যে এসএমএস আসে এর জন্য চার্জ কাটে ব্যাংক, ঠিক আছে, ব্যাংক নেট ব্যাংকিং এর চার্জ কাটে, ব্যাংক যে আমরা যে ডেবিট কার্ড যে ইউজ করি সেটা চার্জ কাটে, ক্রেডিট কার্ড দিলে তার চার্জ কাটে, প্রসেসিং চার্জ কাটে বিভিন্ন লোনের ক্ষেত্রে, বিভিন্ন কার্যকলাপের জন্য চার্জ কাটে, ঠিক আছে। তো এগুলো হচ্ছে ব্যাংকের আদার ইনকামে অ্যাড হয়। এবার তাহলে মোটামুটি ব্যাংকিং বিজনেসটা আমরা বুঝতে পারছি যে কি করে কাজ করে, ঠিক আছে। এইবার মুশকিলটা হলো যেটা ইন্ডিয়ান এখন সব থেকে প্রবলেমের, সেটা হচ্ছে যে এনপিএ বা নন পারফর্মিং অ্যাসেটের মানে কি। নন পারফর্মিং অ্যাসেট মানে কি, ব্যাংক তো টাকা কিনেছে একদিকে টাকা বেচেছে, এবার যে টাকাটা বেচেছে সেই টাকাটা থেকে তোর মানে 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 কাইন্ড অফ একটা টাকার গাছ পুঁতেছে আর কি, ঠিক আছে। আমি ধর ব্যাংকের কাছ থেকে লোন নিলাম, ব্যাংক কি করলো মানে আমার ওই লোন অ্যাকাউন্ট আছে টাকার গাছ একটা, সেখান থেকে প্রতি মাসে অল্প অল্প করে মানে ইএমআই যখন দিচ্ছি ব্যাংক অল্প অল্প করে ফল পাচ্ছে, মানে সোনার ডিমে ওই সোনার হাঁসের ডিম গল্প আর কি, ঠিক আছে। তো ওই যে সোনার হাঁস পাড়ার ওই সোনার হাঁস ওই সোনার ডিম দেওয়া যে হাঁস, তাহলে সেখান থেকে প্রতি মাসে ইএমআই পাচ্ছে ব্যাংক। এইবার দেখা গেল কোনো কারণে আমার চাকরি বাকরি চলে গেছে, আমি আর টাকা দিচ্ছি না। এরকম যদি 3 মাস যদি যায়, ওভার 90 ডেজ যদি হয়ে যায় ডিউ ফ্রম এ লোন, প্রিন্সিপাল বা ইন্টারেস্ট কোনো কিছু না দেওয়া হয়, তখন তাকে কিন্তু বলা হয় কি না সাবস্ট্যান্ডার্ড অ্যাসেট, তখন তাকে বলা হয় সাবস্ট্যান্ডার্ড অ্যাসেট, ঠিক আছে। আচ্ছা, তার থেকে বেশি গেলে তখন সেটা হয় সাবস্ট্যান্ডার্ড। এই তো সাবস্ট্যান্ডার্ড লেখাই আছে। ও আচ্ছা, হ্যাঁ দেখতে পেয়েছি, ঠিক আছে। আর তারপর হচ্ছে ডাউটফুল অ্যাসেট, D1 D2 D3, ঠিক আছে। আর লাস্টে কি হচ্ছে স্ট্রেসড অ্যাসেট, ঠিক আছে। আর তারপরে হচ্ছে লস অ্যাসেট বলা হয়, তারপরে হচ্ছে লস অ্যাসেট লাস্টে। এই যে প্রভিশনিংটা করতে হয় এটা হচ্ছে ব্যাংকের যে ব্যালেন্স শিট সেইখানে করতে হয়, ঠিক আছে। এই ব্যাংকের ক্ষেত্রে কিন্তু মানে ক্যাশ অ্যাকাউন্ট বা যে ব্যালেন্স শিট বানানোটা এটা খুব গুরুত্বপূর্ণ, কারণ ব্যাংকিং মিনস সবসময় টাকা যাওয়া আসা করে। তো কোনো একটা পার্টিকুলার ডেটে সাধারণত সেটা আমরা জানি যে আমাদের ফিনান্সিয়াল ইয়ার হয় 1 এপ্রিল থেকে 31 মার্চ। এই রিসেন্টলি 31 মার্চ গেছে, তোদের মধ্যে কেউ ব্যাংকার এখানে নেই, আগে ব্যাংকার ট্যাংকার ছাত্র ছিল আমার। যাই হোক, তারা এটা ভালো বলতে বলতে পারে, মানে বেসিক্যালি 31 মার্চের সময় খুব চাপ যায়, কারণ সেই সময় কিন্তু এই পুরো হিসাব টিসাব গুলো ফাইনালি এটা প্রভিশনিং করতে হয় তারপরে কয়েকদিনের মধ্যে, এবং তারপরে যে অডিট বা এই সমস্ত অ্যাকাউন্ট যেটা বেরিয়ে আসে যে রেজাল্টটা, সেটা কিন্তু ব্যাংক গুলোকে সেটা প্রকাশ করতে হয়, ঠিক আছে। যে আমার এই হচ্ছে পজিশন। এবার হচ্ছে যে নিয়মগুলো যে বলছিলাম, এই যে ব্যাংকিং লাইসেন্স নেওয়া বা এই সমস্ত ব্যাপারগুলো, সেখানে দুটো জিনিস আছে, একটা শিডিউলড ব্যাংক আর নন শিডিউলড ব্যাংক। শিডিউলড ব্যাংক আর নন শিডিউলড ব্যাংকের মধ্যে পার্থক্য, শিডিউল আমরা মানে জানি যে শিডিউলটা কি বস্তু, যে শিডিউল হচ্ছে বেসিক্যালি একটা তালিকা, ঠিক আছে। শিডিউলের তালিকা, তো আরবিআই তালিকাভুক্ত হতে গেলে কি করতে হয়, মানে কিছু নিয়ম আছে এগুলোর মধ্যে। কারা কারা সেই তালিকাভুক্ত হয়, সেগুলো হয় হচ্ছে কমার্শিয়াল ব্যাংকরা, ঠিক আছে। সাধারণত এই কমার্শিয়াল ব্যাংকগুলোর মধ্যে আবার কি ধরনের আছে, পাবলিক সেক্টর ব্যাংক আছে আর প্রাইভেট সেক্টর ব্যাংক আছে। পাবলিক সেক্টর ব্যাংক মানে যেগুলো আমাদের গভর্নমেন্ট আন্ডারটেকেন ব্যাংক, ঠিক আছে। আর কি আছে, প্রাইভেট সেক্টর আমাদের দেশে ডোমেস্টিক ব্যাংক আছে, ঠিক আছে, যেমন আমাদের এইচডিএফসি আছে, যেমন আমাদের আইসিআইসিআই ব্যাংক আছে, এক্সিস ব্যাংক আছে, এই ধরনের। আচ্ছা, তার বাইরে কি কি আছে এই ধরনের আবার এই কমার্শিয়াল ব্যাংকের মধ্যে, আবার ফরেন ব্যাংক আছে, ঠিক আছে, যেমন এইচএসবিসি, যেমন আমেরিকান ব্যাংক, ঠিক আছে, ব্যাংক অফ আমেরিকা, তারপরে রয়্যাল ব্যাংক অফ লন্ডন, এই ধরনের কিছু। এরকমই আবার কি আছে, রিজিওনাল রুরাল ব্যাংক আছে। এই রিজিওনাল রুরাল ব্যাংক যেটা, সেইটা কিন্তু একটা পার্টিকুলার জিনিসের জন্য তৈরি হয়েছে, সেটা হচ্ছে প্রায়োরিটি সেক্টর লেন্ডিং। কারণ হচ্ছে, আচ্ছা সেই গল্পের পরে আসছি। আর কি আছে, কোঅপারেটিভ ব্যাংক, ঠিক আছে। এবারে কোঅপারেটিভ ব্যাংকের গুলোর মধ্যে শিডিউল থাকে দুজনের কাছে, একটা হচ্ছে আরবান কোঅপারেটিভ ব্যাংকের কাছে, আর একটা হচ্ছে স্টেট কোঅপারেটিভ ব্যাংকের কাছে। তাহলে আমাদের ডিস্ট্রিক্টে যে সমস্ত কোঅপারেটিভ ব্যাংক গুলো আছে, তাহলে তারা কি করে কাজ করছে শিডিউল ব্যাংক হিসেবে, তারা ওই যে স্টেট কোঅপারেটিভ ব্যাংক তাদের আইএফএসসি লেন্ডিং করে তাদের কাছ থেকে ওরা পারমিশন নিয়ে এই যে সিস্টেমটা সেটা চালায়, ঠিক আছে, এবং এটা লিগ্যাল, ঠিক আছে, আরবিআই সেটাকে মান্যতা দেয় এইভাবে। এর বাইরে আছে নন শিডিউলড ব্যাংক আছে বিভিন্ন, ঠিক আছে, বিভিন্ন রকম নন শিডিউলড ব্যাংক এই লিস্টের বাইরে। দাদা একটু সরি টু ডিস্টার্ব, দাদা আমাদের বন্ধন ব্যাংকটা আমাদের মানে রাজ্যে যে বন্ধন ব্যাংকটা আমরা দেখি, সেটা কোন টাইপের ব্যাংক? ওটা তো প্রাইভেট সেক্টর ব্যাংক, নিউ প্রাইভেট সেক্টর ব্যাংক, নিউ, ওল্ড আর নিউ, এবার নিউ এগুলো, ঠিক আছে, উজ্জীবন মানে ওটা কোঅপারেটিভ এর মধ্যে পড়ছে না, না একদমই না,
কোনোভাবেই না। ওটা আগে একটা এনবিএফসি ছিল, দ্যাট ইজ মাইক্রো, মানে কি ধরনের এনবিএফসি? এনবিএফসি কারা? এনবিএফসি হচ্ছে যারা বেসিক্যালি যে ধরনের, এই যে ব্যাংক ভার্সেস এনবিএফসি তে, এনবিএফসি এনবিএফসি দিন দেখিয়েছিলাম না ফিনান্সিয়াল মার্কেটে, এটা কোথায় দেখেছিলাম এনবিএফসিটা? ক্রেডিট রেটিং, বিল অফ এক্সচেঞ্জ, রাইটার, ইস্যুয়ার, না, পভার্টি, ট্যাক্সেশন। এনবিএফসি দাদা ওই নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল কর্পোরেশন। হ্যাঁ, এটা কিসে দেখিয়েছিলাম সেটাই ভুলে গেছি। যে বেসিক্যালি এনবিএফসি যেগুলো আছে তারা যদি যেটা মানে আরবিআই এর কাছে যদি অ্যাপ্লাই করে এবং এনাফ যদি তাদের সাইজ থাকে, তখন তারা কিন্তু আরবিআই এর কাছে এখন অ্যাপ্লাই করে প্রথমে পেমেন্ট ব্যাংকের পেতে পারে বা ব্যাংকিং লাইসেন্স জন্য অ্যাপ্লাই করা যায়। ঠিক আছে, সেরকমই বন্ধন ব্যাংক, তারপরে উজ্জীবন একটা বলে একটা ইয়ে আছে, তারা আর কি উজ্জীবন খুব সম্ভবত স্মল ফিনান্স ব্যাংকের ইয়ে পেয়েছে, এসএফবি। আর তার বাইরে হচ্ছে আমাদের একজন কে পেয়েছিল যেন, ওটার নাম আইডিএফসি না এফসিআই, এদের মধ্যে একজন পেয়েছিল ব্যাংকিং লাইসেন্স বন্ধনের সাথে। আইএফসিআই ওই ইন্ডাস্ট্রিয়াল IFCI ফাইন্যান্স, হ্যাঁ। IFCI ওরা কিন্তু ব্যাংকিং লাইসেন্স পেয়েছিল। ঠিক আছে, আচ্ছা, বাসিল নর্মস বলে একটা বস্তু আছে। বাসিল নর্মসে যাওয়ার আগে আমি একটা জিনিস গল্প বলে নেবো, যে ইন্ডিয়ার ক্ষেত্রে ব্যাংকিং হিস্ট্রি ইন ইন্ডিয়া। ঠিক আছে, ব্যাংকিং হিস্ট্রি ইন ইন্ডিয়া এটা একটু ভালো করে দেখে নেওয়া দরকার, যে সব থেকে এখানে থেকে কোশ্চেন আসে। ঠিক আছে, সব থেকে পুরনো ইন্ডিয়ান ব্যাংক এখনো যেটা চালু আছে সেটা কি? পাঞ্জাব, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। পিএনবি, খুব ভালো কথা। কোন সালে তৈরি হয়েছিল? 1894। 1894 না 92? 94। 94। আচ্ছা, আরবিআই পিএনবির সাথে কোন খুব গুরুত্বপূর্ণ ব্যক্তি মানে কোন স্বাধীনতা সংগ্রামী রিলেশন ছিল? রাজপথ রায়। লালা লাজপত রায়। এর সাথে কোন ব্যাংকের এখন মার্জ হয়ে গেছে? ইউনাইটেড ব্যাংক। ইউনাইটেড ব্যাংক। ঠিক আছে, এই যে এসবিআই আগের নাম কি ছিল? ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া। ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া। ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া কবে তৈরি হয়েছিল? 1921। তার আগে কিভাবে তৈরি হলো এটা? ওই তিনটে ব্যাংক ছিল, ব্যাংক অফ ম্যাড্রাস, ব্যাংক অফ বোম্বে এন্ড ব্যাংক অফ ক্যালকাটা, তিনটেকে মিলিয়ে এই তিনটে কি ধরনের ব্যাংক ছিল? এটা গভর্নমেন্টের। গভর্নমেন্টের ঠিক না, বাট কিভাবে কি ধরনের ব্যাংক এগুলো? এগুলো ছিল প্রেসিডেন্সিয়াল ব্যাংক। হ্যাঁ, ব্রিটিশরা এখানে এসে তিনটে প্রেসিডেন্সি তৈরি করেছিল। প্রেসিডেন্সি কি কি না, বোম্বে, মাদ্রাজ আর কলকাতা। তিনটে প্রেসিডেন্সি, তিনটে ব্যাংক ছিল প্রেসিডেন্সিয়াল ব্যাংক। প্রেসিডেন্সিয়াল ব্যাংক গুলোকে একসাথে করে ইম্পেরিয়াল ব্যাংক তৈরি হয়, যেটাকে 1955 এ এটাকে ন্যাশনালাইজ করে নেওয়া হয় এবং নাম দেওয়া হয় এসবিআই। তার সাথে বিভিন্ন স্টেট ব্যাংক যেগুলো ছিল, কিছু ছোট ছোট, স্টেট ব্যাংক অফ জম্মু কাশ্মীর, স্টেট ব্যাংক অফ মহারাষ্ট্র, মুক্তমুখ, এবং বিভিন্ন ব্যাংক ছিল ছোটখাটো, সেগুলোকে ওর সাথে স্টেট ব্যাংক অ্যান্ড অ্যাসোসিয়েটস বলে রাখা। পরবর্তীকালে সেগুলোকে এসবিআই এর সাথে মার্জ করে দেওয়া হয়েছে। মাঝখানে এসবিআই এর একটা মহিলা ব্যাংক এটা খোলা হয়েছিল, কিন্তু সেটাকেও পরবর্তীকালে মার্জ করে দেওয়া হয়েছে। ঠিক আছে, ব্যাংকিং ন্যাশনালাইজেশনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা ছিল আমাদের, প্রথম হচ্ছে আরবিআই কে করা হয়েছে 1949 এ। তারপরে দেখলাম তাহলে যে তাহলে আমরা জাস্ট সালগুলো লিখে যাচ্ছি কিওয়ার্ড হিসেবে, বাকি তোরা নিশ্চয়ই বুঝে ফেলবি। 1949 হয়ে গেল, 1955 হয়ে গেল, আর এসবিআই। নেক্সট হচ্ছে 1969। ঠিক আছে, প্রথম তিনটে যে কি বল, প্রথম তিনটে যে 5 ইয়ার্স প্ল্যানিং গেল, তিনটে 5 ইয়ার প্ল্যানের পরে গিয়ে দেখা যাচ্ছে যে ইন্ডিয়াতে যে লেন্ডিং সিস্টেম সেটা নিয়ে খুব প্রবলেম হচ্ছে। কি প্রবলেম হচ্ছে? যে অধিকাংশ ব্যাংকের ব্রাঞ্চ হচ্ছে সব আমাদের আরবান এরিয়াতে। ঠিক আছে, কারণ আরবান এরিয়াতে ট্রানজাকশনের পরিমাণ বেশি, এই সমস্ত কিছু। এবার তাহলে মুশকিলটা কি? মুশকিল হচ্ছে রুরাল এরিয়া যে ইকোনমি, সেটাকে সংগঠিত আকারে আনা যাচ্ছে না। ঠিক আছে, অসংগঠিত ক্ষেত্রে কাজ চলছে। প্রায়োরিটি সেক্টর, প্রায়োরিটি সেক্টর মানে শুধুমাত্র যে গরিব মানুষ তারা না, শুধু প্রায়োরিটি সেক্টরের মধ্যে কি কি পড়ে? প্রায়োরিটি সেক্টরের মধ্যে খুব গুরুত্বপূর্ণ যেটা পড়ে সেটা হচ্ছে আমাদের এমএসএমই। ঠিক আছে, এডুকেশন, ইনফ্রাস্ট্রাকচার, এদের প্রত্যেকে কিন্তু প্রায়োরিটি সেক্টরের মধ্যে ফেলা হয়। প্রায়োরিটি সেক্টর লেন্ডিং এই মুহূর্তে যারা মেইন দিবি, অ্যাডভান্স এতে আছিস, তাদের জন্য কিন্তু এই প্রায়োরিটি সেক্টর বেশ গুরুত্বপূর্ণ জিনিস। আমরা ডিরেক্টলি যদি আরবিআই এটাই খুলি তাহলেই দেখতে পাবো। ঠিক আছে,
বিভিন্ন ক্ষেত্রে প্রায়োরিটি সেক্টর লেন্ডিং করা হয়। ডিটেইল আছে এখানে আমরা দেখতেই পাচ্ছি। এই যে এগ্রিকালচার, এমএসএমই, এক্সপোর্ট ক্রেডিট, এডুকেশন, হাউজিং, সোশ্যাল ইনফ্রাস্ট্রাকচার, রিনিউয়েবল এনার্জি, উইকার সেকশন। তাহলে এতগুলো হচ্ছে আমাদের প্রায়োরিটি সেক্টর লেন্ডিং এর জায়গা। এই যে সেক্টর গুলো রয়েছে এইগুলো কিন্তু খুব একটা বেশি দেখা যাচ্ছে তখন কিন্তু সেইভাবে লেন্ডিং করা হচ্ছে না। বিশেষ করে এগ্রিকালচার এবং মার্জিনাল সেক্টর এদেরকে কিন্তু খুব কম লোন দেওয়া হতো। মানে এদের সমস্ত লেন্ডিংটাই চলতে হচ্ছে অসংগঠিত ভাবে এবং সাধারণত মহাজনদের হাতে বা এই সমস্ত ভাবে। তার ফলে কি হচ্ছিল, খুব বাজে অবস্থায় দাঁড়াচ্ছিল যে ঠিকভাবে মানে দেশে চাষবাস ভালোভাবে হচ্ছে না, অথচ এদিকে অলরেডি তখন গ্রিন রিভলিউশন আনা হয়েছে, তার জন্য তো লোন দরকার, ক্রেডিট ছাড়া অত দামি চাষ করা সম্ভব না। ঠিক আছে, মানে তার আগে সাবসিস্টেন্ট টাইপ সমস্ত এগ্রিকালচার হতো। এবার যখন কমার্শিয়াল এগ্রিকালচার করতে যাচ্ছে তখন নতুন ট্রাক্টর কিনতে গেলে টাকা লাগবে। ঠিক আছে, আমার 10 বিঘা জমি আছে, আমি হঠাৎ করে ট্রাক্টর কেনার জন্য টাকা কোথায় পাবো? ঠিক আছে, এবার এইরকম আর কি, মানে তাহলে এগুলোর জন্য তাহলে আমাকে ক্রেডিট নিতে হবে। এবার আমি মহাজনের কাছ থেকে ক্রেডিট নেবো মাসে 2% চক্রবৃদ্ধি সুদের হারে, তাকে আমাকে মানে বিঘা বা বিঘা জমি আসছে তাকে লিখে দিতে হবে। এইরকম কারণে, বিভিন্ন কারণে এবং সমস্ত ক্ষেত্রে আর কি, এই কারণে কিন্তু দেখা গেল এই 1969 সালে গিয়ে কি করলো, 14টা ব্যাংকে কিন্তু করলো আরবিআই ন্যাশনালাইজড করে দিল। ইন্দিরা গান্ধীর খুব গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এখানে। 19খানা ব্যাংককে ন্যাশনালাইজড করে দেওয়া হলো এবং এই 19টা ব্যাংক এবং এর পরবর্তীকালে 1980 থেকে আরো 6টাকে ন্যাশনালাইজ করা হলো। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ, ব্যাংক ন্যাশনালাইজের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ওদের ভূমিকা। এবং রিসেন্টলি আমরা দেখেছি যে কিছু কিছু ক্ষেত্রে আরো কিছু কাজ হয়েছে। আচ্ছা, এর মাঝখানে 1975 সালে আরো একটা গুরুত্বপূর্ণ ডিসিশন নেওয়া হলো, সেটা হচ্ছে রিজিওনাল রুরাল ব্যাংক খোলা হলো। ঠিক আছে, এই রিজিওনাল রুরাল ব্যাংকে কি বা কাজ বুঝতেই পারছি আমরা। রিজিওনাল ব্যাংক এগুলো সাধারণত বিভিন্ন লিড ব্যাংকের আন্ডারে থেকে সেই লিড ব্যাংকের আইএফএসসি কোড ইউজ করে তারা বেসিক ব্যাংকিং দেবে। বেসিক্যালি কাদের? এই প্রাইভেট সেক্টর, তার মধ্যে এগ্রিকালচার, অবভিয়াসলি রুরাল সেক্টরে যাবতীয় লোকজন এরকম, রুরাল এবং এই সমস্ত ব্যাংকগুলো মিনিমাম 2/3 অফ দা যে আরআরবি এদের যে ব্রাঞ্চেস সেগুলো কিন্তু রুরাল এরিয়াতে হতে হবে। ঠিক আছে, অধিকাংশ ব্রাঞ্চ আমরা রুরাল এরিয়াতে হবে। এবং এগুলো কাদের কাদের মাধ্যমে ওন্ড? এগুলো ওন্ড হচ্ছে বেসিক্যালি সেন্ট্রাল গভর্নমেন্টে প্রায় 50% প্রথম ছিল, স্টেট গভর্নমেন্টে ছিল 15%, আর স্পন্সর ব্যাংক যেটা বা লিড ব্যাংক বা স্পন্সর ব্যাংক সেটা যে তার 35%। ঠিক আছে, এরকম প্রচুর আমাদের দেশে মানে বহু এরকম আরআরবি আছে, যার মধ্যে আমাদের এই মুহূর্তে রাজ্যে 3টে ছিল, এখন মার্চ করে খুব সম্ভবত 2টো আছে। একটা হচ্ছে বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংক, একটা হচ্ছে উত্তরবঙ্গ ক্ষেত্রীয় গ্রামীণ বিকাশ ব্যাংক। ঠিক আছে, ইউবিকেজিবি, আর ওদিকে হচ্ছে কি বলছে তাহলে বিজিকেভি বা কিছু আসবে তাহলে। ওই পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাংক এটাও তো তোমার ওই ইয়ে না, রিজনাল রুরাল ব্যাংক? পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাংক বলে কি কোনো গ্রামীণ মানে ব্যাংক আছে? আমি শিওর না, আমি যতদূর জানি বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংক আছে। না, পশ্চিমবঙ্গ একটা আছে দাদা, ইউকো ব্যাংক। তাহলে সেটা তার মানে হ্যাঁ, তাহলে সেটা ইয়েতে কাজ করে, তার মানে সেটা ওই সাউথ ওয়েস্টে কাজ করবে। তার মানে এটা তার মানে সাউথ ওয়েস্টে কাজ করবে, এটাকেই হ্যাঁ, এটাকেই খুব সম্ভবত এই মার্চ করে দেবে খুব সম্ভবত। ঠিক আছে, এরকম কথা চলছে আসলে। এটা আরআরবি কনসেপ্ট। আচ্ছা, ব্যাংকিং এর ক্ষেত্রে আরেকটা গুরুত্বপূর্ণ ইনস্টিটিউশন পরবর্তীকালে খোলা হয় 1982 তে। ঠিক আছে, দ্যাট ইজ নাবার্ড। ঠিক আছে, নাবার্ড কি? ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট। ঠিক আছে, আরবিআই এর সাবসিডিয়ারি ছিল এটা আগে, এবং এটা পুরোপুরি আগে মানে এটা আরবিআই এর সাবসিডিয়ারি হিসেবে বেসিক্যালি ছিল হচ্ছে যে কি বলবো, যে এআরডিসি যে কনসেপ্ট, মানে এগ্রিকালচার রিফিন্যান্স এন্ড ডেভেলপমেন্ট যে কর্পোরেশন ছিল, এই যে ইয়েতে সেইখান থেকে বের করে এনে একে নাবার্ড পুরোপুরি তৈরি করা হয়। ঠিক আছে, মানে এটা হচ্ছে রুরাল যে ব্যাংকিং সিস্টেম, আর এই নাবার্ড মানে এগ্রিকালচারের এবং রুরালের যাবতীয় কিছু অ্যাপেক্সের কাজ কিন্তু করা হচ্ছে নাবার্ড। যে কারণে কোঅপারেটিভ ব্যাংক গুলো বিশেষ করে মানে আরবান কোঅপারেটিভ বাদ দিয়ে, আরবান ক্রেডিট কোঅপারেটিভ বাদ দিয়ে বাকি যে কোঅপারেটিভ ব্যাংক গুলো সেগুলোর ক্ষেত্রে কিন্তু তাদেরকে নাবার্ড এবং আরবিআই দুজনের আলাদা ইন্সপেকশন এবং আলাদা মানে যে রুল সেগুলো মেনে চলতে হয়। এবং নাবার্ডের কাজ তাহলে এই আরআরবি গুলো, কোঅপারেটিভ ব্যাংক গুলো এদের অ্যাপেক্স হিসেবে কাজ করা, রেগুলেটরি হিসেবে কাজ করা, এগ্রিকালচারাল যে ফিনান্স সেগুলোর হিসেবে অ্যাপেক্স হিসেবে কাজ করা,
RIDF যে রুরাল ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ফান্ড, এইটার নোডাল হিসেবে কাজ করা। RKVI প্রজেক্ট যেটা আছে, যেটা এগ্রিকালচার ডিপার্টমেন্ট থেকে করা হয়, সেই ক্ষেত্রে নোডাল হিসেবে কাজ করা। ঠিক আছে, SHG সেক্টর, JLG সেক্টর, এইভাবে মানে জয়েন্ট লায়াবিলিটি গ্রুপ বা সেলফ হেল্প গ্রুপ এই ধরনের তৈরি করে তার মাধ্যমে আর কি প্রপারলি ক্রেডিট চালানো, ঠিক আছে, অর্গানাইজেশনাল ক্রেডিট চালানো, এই সিস্টেম গুলো কিন্তু আরবিআই ইয়ে করে। ঠিক আছে, এবং ডেভেলপমেন্টের যে সমস্ত প্রজেক্ট এগুলো আরবিআই এখানে করে। এইগুলো খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, তাই 1982 এই জিনিসটা হচ্ছে মোটামুটি এইগুলো নিয়ে মেনলি কোশ্চেন আছে। এর বাইরে যেগুলো কোশ্চেন আসতে পারে সেগুলো হচ্ছে কি না, বিভিন্ন ইনস্টিটিউশন যেগুলো আছে সেগুলো নিয়ে কোশ্চেন আসতে পারে। যেমন হচ্ছে এক্সিম ব্যাংক, মানে এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাংক, এটাও কিন্তু তৈরি হয়েছিল 1982 তেই। ঠিক আছে, বুঝতেই পারছিস কি জন্য এটা এক্সপোর্ট ইম্পোর্ট। সেরকমই তৈরি হয়েছিল হচ্ছে NHB, ন্যাশনাল হাউজিং ব্যাংক, এটাও কিন্তু হোললি ওন্ড সাবসিডিয়ারি অফ RBI। এটা হয়েছিল 1988, যে সময় আমাদের সেবি আস্তে আস্তে তৈরি হতে শুরু করে, সেই সময় কিন্তু এই NHB ও তৈরি হয়েছিল। এরকমই তার 2 বছর পরে SIDBI তৈরি হয়েছিল। এটা কিন্তু IDBI না। ঠিক আছে, SIDBI কি জিনিস? স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট ব্যাংক। ঠিক আছে, এটা 1990 তে তৈরি হয়েছিল। এরকমই যে বিভিন্ন এগুলোর বেসিক্যালি আমাদের কি লাগে না, এগুলো হচ্ছে আমাদের যে ফুল ফর্ম সেইগুলো আমাদের পড়ে রাখতে হবে। ECGC, ঠিক আছে, যেটা কি এটা আগে ছিল বেসিক্যালি, যে এটা আগে, এখন বেসিক্যালি এটা কি জিনিস না, এক্সপোর্ট ক্রেডিট গ্যারান্টি কর্পোরেশন অফ ইন্ডিয়া। ঠিক আছে, ECGC মানে এই যে এক্সপোর্ট করবে তার জন্য একটা ক্রেডিট গ্যারান্টি দরকার হয় অনেক সময়। ঠিক আছে, সেটা এরা দেয়। আচ্ছা, এখন যেটা মাঝে মাঝে কোশ্চেন আসতে পারে মাঝে মাঝেই, সেটা হচ্ছে আমাদের NPCI নিয়ে। NPCI 2007 সালে তৈরি একটা বস্তু। কি জন্য তৈরি করা হয়, এটা কারা তৈরি করে না, এরা তৈরি করা হচ্ছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া আর ইন্ডিয়ান ব্যাংকস অ্যাসোসিয়েশন বা ব্যাংকার্স অ্যাসোসিয়েশন, IBA, এদের মধ্যে এতে তৈরি হয় এটা NPCI, ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া। ঠিক আছে, এরা 2008 সালে এটাকে করা হয়, NPCI অ্যাক্ট 2007 অনুযায়ী। এটা শুধুমাত্র পেমেন্ট এন্ড সেটেলমেন্ট সিস্টেম, যে শুধুমাত্র মানে অনলাইন ব্যাংকিং দেখে তা না, কিন্তু এটা কিন্তু ফিজিক্যাল সেটেলমেন্টেরও কিন্তু এটা কিছু কিছু জিনিস দেখে। মানে এই যে NEFT বা এই ধরনের জিনিসগুলো করছি, বেসিক্যালি আমাদের ব্যাংকিং সিস্টেম পুরোটাই এখন ডিজিটাল হয়ে গেছে। মানে ব্যাংকে গিয়ে যদি টাকা জমা দিই, সেটা কিন্তু ওদের সার্ভারে গিয়ে হিট করবে, ওরা ওখান থেকে ডিজিটাল সিস্টেমে মারার পরেই। ঠিক আছে, তো আমি বাড়িতে বসেই ট্রানজাকশন করি আর ওখানে বসেই করি, যেখান থেকে করি না কেন, সেটা কিন্তু এই NPCI এর মাধ্যমে কিন্তু এখন সেটেলমেন্ট গুলো, এই ধরনের সেটেলমেন্ট গুলো কিন্তু ওখান থেকে। এদের খুব গুরুত্বপূর্ণ কাজ কি কি হয়েছে, এদের গুরুত্বপূর্ণ যে কাজগুলো ছিল তার মধ্যে হচ্ছে যে UPI সিস্টেম। ঠিক আছে, UPI যে সিস্টেম, UPI লাইভ মেম্বার দেখতেই পাচ্ছিস তোরা, এইটা কিন্তু এরা ঠিক করেছে। ঠিক আছে, আচ্ছা, লাইভ ব্যাংক 216 খানা। ঠিক আছে, UPI, ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস, IMPS এটা চালু করেছে, ইমিডিয়েট পেমেন্ট সার্ভিস। NAC একটা সিস্টেম চালু করেছে ক্লিয়ারিং হাউসের জন্য। ঠিক আছে, অটোমেটিক ক্লিয়ারিং হাউস। APS সিস্টেম চালু করেছে, আধার এনাবেল পেমেন্ট সিস্টেম, নাম শুনেই বুঝতে পারবি সমস্ত কথা। ভারত বিল পে শুরু করেছে, পেমেন্ট গেটওয়ে নিজস্ব। ঠিক আছে, NFS শুরু করেছে, ন্যাশনাল ফিনান্সিয়াল সুইচ, এটা সুইচ অন্য সিস্টেম, আমাদের পড়ার দরকার নেই সুইচ সম্বন্ধে। মানে এই জিনিসগুলো এরা সব চালু করেছে। ঠিক আছে, খুব এক্সেলেন্ট সমস্ত কাজকর্ম। তাহলে এই জিনিসগুলো কিন্তু ভীম এরা, অ্যাপটাও এরাই চালু করেছে। হ্যাঁ, ভীম হচ্ছে এদেরই অ্যাপ নিজস্ব। এখানে সব করে মানে NPCI সাইডে গেলে ওই জিনিস দেখতে পেয়ে যাবি, এই যে হোয়াট উই ডু পরিষ্কার লিখে দিচ্ছে কি করে। এই যে ফাস্ট ট্যাগ, ঠিক আছে, ফাস্ট ট্যাগ সিস্টেমের, ADC ফাস্ট ট্যাগ সিস্টেমের যে মেন এটা, সেটাও কিন্তু এরাই দিয়েছে। এই যে NETC, দাদা ন্যাশনাল ফাস্ট্যাগ সিস্টেম ইলেকট্রো, বলতে ওই, দাদা ফাস্ট্যাগ সিস্টেম বলতে ওই টোল যে নিচ্ছে ওই এই ন্যাশনাল তো হাইওয়ে গুলো। আমি এক্স্যাক্টলি ওইটাই, ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া হ্যাজ ডেভেলপড দ্য ন্যাশনাল ইলেকট্রনিক টোল কালেকশন NETC প্রোগ্রাম। সেখানে অনলি টোল কালেকশন, মানে ফাস্ট্যাগ কথাটা অনলি টোল কালেকশনের ক্ষেত্রেই ইউজ হয় তো, না আর কোনো ওর অ্যাক্টিভিটিস আছে ফাস্ট্যাগ? এখন অব্দি তো নেই, এখন অব্দি তো নেই। আচ্ছা, ঠিক আছে, এটা RFID সিস্টেম টেকনোলজিকে ইউজ করছে। ঠিক আছে, ফাস্ট্যাগ হচ্ছে একটা ডিভাইস যেটা কি হচ্ছে রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন কে ইউজ করছে। RFID এতে আমরা যেভাবে আমাদের ওই আমাদের দেখেছি হয়তো কেউ কারো এখন নতুন যে চিপ বেস যে কার্ড গুলো, সেগুলোতে আমরা দেখেছি যে সোয়াইপ না করলেও চলে, 2000 টাকার নিচে হলে সেটা কিন্তু টাচ করলে বা একদম কাছাকাছি আনলে সেটাকে আইডি প্রুভ করে নেওয়া হয়। এইভাবে কিন্তু পেমেন্ট করা যায়। সেরকমই এখানে বেসিক্যালি কি করছে, ফাস্ট্যাগে ওখানে বারকোড ধরনের এরকম যে থাকে, ওটা
RFID সিস্টেমে সেটাকে কিন্তু কি ওই ক্যামেরা যেটা থাকে সেখান থেকে সেটা দেখে সেটাকে মানে ফেচ করে নেয় এবং সেখান থেকে তো টাকাটা ওখান থেকে কেটে নেয়। ঠিক আছে, এইভাবে এটা কাজ করে ফাস্ট্যাগ। এনপিসি এর এখানে ঢুকলেই তারা ব্যাপারটা বুঝে যাবি, ঠিক আছে, কি কি করে। তো এই মোটামুটি আমাদের ব্যাংকিং সিস্টেমের মধ্যে এই জিনিসগুলো আমাদের পড়া দরকার, এই কটা জিনিস বললে হয়ে যাবে। আর আমাদের পড়তে হবে হচ্ছে এখানে যে সমস্ত ইনস্টিটিউশনাল যেগুলো আছে, যেমন ICICI, ঠিক আছে, IDBI, HDFC, এগুলো কিন্তু প্রথমে এই আলাদা কোনো ব্যাংক হিসেবে চালু হয়নি, ঠিক আছে। ইনফ্যাক্ট ICICI বা HDFC এগুলো কিন্তু মানে গভর্নমেন্টেরই বিভিন্ন রকম হিসেবে চালু হয়েছিল, বিভিন্ন ব্যাংকের সাথে গভর্নমেন্টের কোলাবোরেশনের জিনিসগুলো চালু হয়েছিল। পরবর্তীকালে সেগুলো আলাদা করে কাজ করতে শুরু করে এবং মানে গভর্নমেন্ট ওখান থেকে আস্তে আস্তে সরে আসে এবং সেগুলো প্রাইভেট ব্যাংক হিসেবে লাইসেন্স। প্রাইভেট ব্যাংকিং এর যে অধিকাংশ সিস্টেম সেটাও কিন্তু 1991 এর পর আমাদের যে মানে এলপিজি স্ট্র্যাটেজি, মানে যে লিবারাইজেশন যে স্ট্র্যাটেজিতে আসে আমাদের, তারপরেই কিন্তু ইন্ডিয়াতে প্রাইভেট যে ব্যাংকিং সেটা কিন্তু চালু হয় সেভাবে। প্রাইভেট সেক্টর ব্যাংক ইন্ডিয়া, এগুলো নিউ প্রাইভেট সেক্টর ব্যাংক তো? হ্যাঁ, এই ব্যাংকগুলো নিউ প্রাইভেট সেক্টর ব্যাংক তো? কোনটা? এই ICICI, এগুলো HDBI? না, এগুলো নিউ না, এগুলো বেসিক্যালি ওল্ডই বলা যেতে পারে, ঠিক আছে, আমাদের ক্ষেত্রে। এখানে একটা পেপার দিয়েছে যে কোনটা কবে খুলেছে দেখতে হবে, সবকটা দেখ। 1994 ডেভেলপমেন্ট ক্রেডিট ব্যাংক, ঠিক আছে, 1995 HDFC, 1994 ICICI 96, ইন্ডাসইন্ড 94, ইন্ডাসইন্ড প্রথম খোলে খুব সম্ভবত, কোটাক, ইয়েস ব্যাংক, এখন তো আরো আস্তে আস্তে খুলেছে। এগুলো সবই হচ্ছে নিউ প্রাইভেট ব্যাংকস আর কি, বেসিক্যালি এই সবগুলো হচ্ছে নিউ প্রাইভেট ব্যাংকস আমাদের দেশে। আচ্ছা, ব্যাংকিং সেক্টরে আর একটাই আছে বাসিল নর্মস। বাসিল নর্মসটা কি বস্তু, যে IMF বলে একটা ব্যাপার আছে, ওয়ার্ল্ড ব্যাংকের এটা ইয়ে কনসার্ন বলতে পারি, কাউন্টার পার্ট কনসার্ন বলতে পারি আমরা, যে IMF বা এই সমস্ত ঠিক করে যে বাসিল বলে একটা শহর আছে, সেই বাসিল শহরে বেসিক্যালি কি করা হয় না, বাসিল শহরে এই কনফারেন্সটা হয়, ঠিক আছে। এই কনফারেন্সটাতে কিভাবে ব্যাংক গুলো চলা উচিত, তার নিয়ম নীতি, এগুলো একটা পলিসি মেকিং এর ব্যাপার হয়। তো এই যে ব্যাংকিং রিফর্মস এর যে সিস্টেম গুলো, এইটা যেহেতু মানে বাসিল এতে ঠিক করা হয়, মানে একে বাসিল অ্যাকর্ড বা বাসিল নর্মসও বলা হয়, ঠিক আছে। তো বাসিল নর্মস এর যে সিস্টেম, সেটা প্রথম বাসিল নর্মস সিস্টেম এসেছিল 1988 এ, ঠিক আছে। পরবর্তীকালে 2004 এ বাসিল 2 আর বাসিল 3 এখন চলছে মোটামুটি বলা যেতে পারে। বাসিল যে নর্মস গুলোর মধ্যে সেটা হচ্ছে যে আমাদের এই CRAR বলে একটা বস্তু আছে, মানে আমার বেসিক্যালি সোজা হিসেবে হচ্ছে এখানে কি করা হয় যে রিস্ক এবং ক্যাপিটাল, ঠিক আছে, এই দুটোকে ব্যালেন্স করা হয়, যে কতটা আমি রিস্ক নিয়ে লোকজনকে লোন ধার দিতে পারি, মানে বিজয় মালিয়া মতো ইনসিকিউর লোকজনকে কতটা ধার দিতে পারি এবং কতটা আমাকে সিকিউরড জায়গায় দিয়ে রাখতে হবে, এই সমস্ত জিনিসের উপরে কি ভাবনা চিন্তা করা হয়। এবং সেই মতো সেখানে আর কি ওরা রুলস বেঁধে দেয় যে এইভাবে চলতে হবে, ডিসিপ্লিন, মানে ব্যাংকিং সেক্টরের ডিসিপ্লিন কি করে মেনটেন করতে হবে সেটা তারা গাইডলাইন দিয়ে দেয় বাসিল নর্মস। আচ্ছা, আরো কয়েকটা জিনিস এখানে বলেই দিই যখন বলছি পরপর। এখানে কোশ্চেন আসতে পারে ব্যাংকিং এর ক্ষেত্রে দু একটা, সেটা হচ্ছে যে মানে যদি কঠিন কোশ্চেন করতে চায় তাহলে যে কোশ্চেন আসতে পারে তার মধ্যে হচ্ছে যে কোন কোন কমিটি আর কি ব্যাংকিং ক্ষেত্রে ইয়ে করেছে আর কি, কোন রকম রিফর্মস এর জন্য কমিটি এগুলো তৈরি হয়েছিল। তার মধ্যে নচিকেত মোর কমিটি বেশ গুরুত্বপূর্ণ, নচিকেত মোর কমিটি এটা বেশ গুরুত্বপূর্ণ। আচ্ছা, তার বাইরে হচ্ছে নার্সিং হোম যে কমিটি, এই কমিটিও বেশ গুরুত্বপূর্ণ। সাধারণত এই দুটো নিয়ে বেশি কোশ্চেন আসে, ঠিক আছে। নার্সিং হোম কমিটি বেসিক্যালি আমাদের ওই 1991 এর যে ব্যাপারটা
সেই সময় করা হয়েছিল। ওটাও মোটামুটি বাসিলকে বাসিলকে ফলো করে এটা করেছিল। ঠিক আছে, আচ্ছা এখানে আর দু একটা জিনিস শিখে করা উচিত। একটা মুদ্রা। মুদ্রা কি ব্যাপার না, মুদ্রা হচ্ছে, মুদ্রার ফুল ফর্মটা দেখে রাখতে হবে যে মাইক্রো ইউনিটস ডেভেলপমেন্ট অ্যান্ড রিফিন্যান্স এজেন্সি। মাইক্রো ইউনিট মানে বোঝা যাচ্ছে এমএসএমই বা এই ধরনের সেক্টরের জন্য এটা দেওয়া হবে। ঠিক আছে, এবং তাহলে যেহেতু স্মল ইন্ডাস্ট্রিজ তাহলে এসআইডিবিআই হচ্ছে বা সিডবি এটা হচ্ছে এদের মেইন হবে। আচ্ছা মাইক্রো ফিন্যান্স এজেন্সিজ যারা ছোট ছোট বিভিন্ন যাদের ফিনান্স করে, যেমন বন্ধন যেমন প্রথমে ছিল একটা মাইক্রো ফিন্যান্স এনবিএফসি। ঠিক আছে, এরকম প্রচুর আছে, শ্রীরাম মাইক্রো ফিন্যান্স, এরকম ছোট ছোট মাইক্রো ফিন্যান্স আছে যারা ছোট ছোট লোন দেয়, বেশি না। পেমেন্ট ব্যাংক একটা নতুন তৈরি হয়েছে, পেমেন্ট ব্যাংক। এই পেমেন্ট ব্যাংকের ইয়ে কি যে বেসিক্যালি এরা 1 লাখ টাকা অবধি ডিপোজিট অ্যাকসেপ্ট করতে পারে। ঠিক আছে, 1 লাখ টাকা অবধি ডিপোজিট অ্যাকসেপ্ট করতে পারে। এরা ডেবিট কার্ড দিতে পারে, কিন্তু এরা কোনো লোন দিতে পারবে না, ক্রেডিট কার্ড দিতে পারবে না, কোনো লোন দিতে পারবে না, কোনো ক্রেডিট কার্ড দিতে পারবে না, কোনো টাইম ডিপোজিট নিতে পারবে না। এরা ডিজিটাল ওয়ালেট বা এই ধরনের মাধ্যমে কাজ করতে পারে চাইলে, বা নর্মালি করতে পারে। এটা কেন করা হয়েছে, নুক্কার ব্যাংক মানে কনসেপ্টে আসা হয়েছে, মানে পাড়ায় পাড়ায় আর কি ছোট ছোট এগুলো এই ব্যাংকিং সিস্টেমের যে করে বেসিক্যালি অর্গানাইজড একটা পুরো সিস্টেমের মধ্যে ফেলার জন্য করা হয়েছে। এয়ারটেল যে পেমেন্ট ব্যাংক, এটা প্রথম পেমেন্ট ব্যাংক ছিল ইন্ডিয়ার, তারপর এখন পেটিএম, ফিনো, ইন্ডিয়ান পোস্টাল পেমেন্ট ব্যাংক এরকম সমস্ত কিছু তৈরি হয়ে গেছে। ইন্ডিয়ান পোস্টাল পেমেন্ট ব্যাংকের গুরুত্ব খুব বেশি এখানে, কারণ মোটামুটি আমরা জানি যে ইন্ডিয়ার প্রতিটা গ্রাম পঞ্চায়েতে কিন্তু এখানে মানে অধিকাংশ গ্রামে কিন্তু আমরা জানি এই পোস্ট অফিস আছে। তো সেই ক্ষেত্রে প্রতিটা পোস্ট অফিস যদি পোস্টাল পেমেন্ট ব্যাংকের কাজ করতে পারে তাহলে কিন্তু অনেক সহজে কিন্তু ইন্ডিয়ান যে ফিনান্সিয়াল ইনক্লুশন এই ব্যাপারটা কিন্তু মেনটেন করা সম্ভব। এবং এই যে এইপিএস যেটা দেখলাম, আধার এনেবল পেমেন্ট সার্ভিস, মানে তোর আধার নাম্বার মানে তোর শুধু হাতের এই বায়োমেট্রিক ছাপ দিয়ে শুধুমাত্র তুই টাকা তুলতে পারবি, 2000 টাকা অব্দি খুব সম্ভবত নিয়ম আছে, তুলতে পারবি দরকার হলে। মানে খুব গরিব যারা আছে তাদের কাছে ওই টাকাটাও অনেক গুরুত্বপূর্ণ। তো এইরকম আর কি জিনিসগুলো। এখন আবার তৈরি হয়েছে কি নতুন জিনিস, যে স্মল ফিন্যান্স ব্যাংক। স্মল ফিন্যান্স ব্যাংক কি হবে না, এরা হচ্ছে শুধুমাত্র খুব ছোট ছোট বেসিক ডিপোজিট নিতে পারবে এবং লেন্ডিং করতে পারবে, খুব ছোট ছোট। ঠিক আছে, স্মল ফার্মার, এমএসএমই, আনঅর্গানাইজড সেক্টর এদেরকে সাধারণত করা হবে। এবং এনবিএফসি যেগুলো, এই এনবিএফসি গুলোকে, যেগুলো বড় এনবিএফসি সেগুলো কিন্তু চাইলে এই স্মল ফিন্যান্স ব্যাংক তৈরি করতে পারে। ঠিক আছে, স্মল ফিন্যান্স ব্যাংক। তাহলে পেমেন্ট ব্যাংকের সাথে পার্থক্য কি এটার, যে পেমেন্ট ব্যাংক শুধুমাত্র পেমেন্ট নিতে পারে, আর স্মল ফিন্যান্স ব্যাংক এরা ফিন্যান্স করতে পারে এবং পেমেন্টও নিতে পারে, কিন্তু ছোট আকারে। ঠিক আছে, এবং বেসিক আর কি ব্যাংকিং সার্ভিস দেবে, ডিপোজিট নেবে, লেন্ডিং করবে। পেমেন্ট ব্যাংক অনলি পেমেন্ট ব্যাংক বলতে অনলাইন পেমেন্ট যেগুলো করে? না, পেমেন্ট ব্যাংক একটা জিনিসই আছে, এয়ারটেল পেমেন্ট ব্যাংক যেমন, পেটিএম পেমেন্ট ব্যাংক যেমন। হ্যাঁ ওটাই কথা বলছি, যে ওরা তো জাস্ট ওয়ালেটের সাথে গোলালে হবে না, ওয়ালেটের সাথে এটা গোলানোর কোনো ব্যাপারই নেই এর মধ্যে। ওয়ালেট আলাদা জিনিস, পেমেন্ট ব্যাংক আলাদা জিনিস। না, পেমেন্ট ব্যাংক কি এমনিতেই মানে নরমালি ব্যাংকিং খুলে কাস্টমারের সঙ্গে সরাসরি ডিল করে না, জাস্ট ওদের কাজগুলো সব অনলাইন ট্রানজাকশন? পেমেন্ট ব্যাংক বেসিক্যালি বিভিন্ন দোকান টোকান থেকে শুরু করে এরকম বিভিন্ন জায়গাতেই তাদের মানে তাদের কি বলবো কাস্টমার সার্ভিস দিতে পারে, কাস্টমার সার্ভিস পয়েন্ট দিতে পারে। যেসব ট্রাভেল এজেন্সি গুলো ওই ফ্লাইটের টিকিট কাটে? না, মানে কোনো প্রাইভেট এজেন্সি চাইলে পেমেন্ট ব্যাংকের শাখা নিতে পারে, বাট মানে প্রাইভেট এজেন্সি মাত্র পেমেন্ট ব্যাংক একদমই এখন না ব্যাপারটা। ওকে, আচ্ছা, তো মোটামুটি এই হচ্ছে সিস্টেম। স্মল ফিন্যান্স ব্যাংকের ব্যাপারটা তো বললাম। এই স্মল ফিন্যান্স ব্যাংকের মধ্যে এই মুহূর্তে বেশ কিছু খুলেছে। ঠিক আছে, তার মধ্যে উজ্জীবন আছে, জনলক্ষ্মী আছে। ঠিক আছে, প্রায় 10টার মতো মোস্ট প্রবাবলি এরকম খুলেছে। প্রভিশনাল লাইসেন্স দেওয়া হয়েছে।
এবার কেমন কাজ করছে সেটা উজ্জীবনের যেমন আমি বিভিন্ন জায়গায় দেখেছি, উজ্জীবন বা জনলক্ষ্মী এই দুটোরই বিভিন্ন জায়গায় আমি মোটামুটি দেখেছি টুকটাক। ঠিক আছে, সবগুলোরই লাস্টে শুরু হয়ে গেছে মানে এসএফবি দিয়ে শেষ। উজ্জীবন স্মল ফিনান্স ব্যাংক, জন স্মল ফিনান্স ব্যাংক, এইরকম আর কি নাম দেওয়া হয়। যখন আমি বললামই এনপিসিআই গল্পটা বললামই, ঠিক আছে, এনপিসিআই এর গল্পটা যখন বললাম, ইউপিআই বলেছি, এইপিএস, ভীম, আইএমপিএস, এনইটিসি, এই সমস্ত কিছু এনপিসিআই এর কাজ। তখন এনইএফটি আর আরটিজিএস না বললে তো হবে না, ঠিক আছে, আইএমপিএস, এই তিনটে জিনিসই বুঝে রাখা উচিত। এটা আশা করি সবাই তোরা জানিস এনইএফটি, আরটিজিএস আর আইএমপিএস এর ব্যাপারটা। জানিস তো? আইএমপিএস টা দাদা ওই লিমিটেড টাইম ছিল, ইফ আই এম নট রং, ওই 7টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। এখন টাইম ফ্রেমটা বাড়িয়ে দিয়েছে, আর সেটা ট্রানজাকশন লিমিটটা অনেক বেশি ইন কম্পারিজন উইথ এনইএফটি। না, এনইএফটি তে এখন যে কোনো রকম টাকা পাঠানো যায়। আচ্ছা, আইএমপিএস টা কি সময় বাড়ালো না রিসেন্টলি? না এখন সবই 24, এখন তো সবই মোটামুটি 24/7 করে দিয়েছে। ওটা আরটিজিএস এর কথা বলছো? ও আচ্ছা আচ্ছা, আরটিজিএস হবে, সরি আমারই ভুল হচ্ছে, আইএমপিএস ভেবেছিল। আগে খুব সম্ভবত 8টা থেকে মানে সকাল 8টা থেকে 7টা অব্দি করা যেত, কিন্তু এখন খুব সম্ভবত এইটা হয়ে গেছে, ঠিক আছে, 24/7 করা যাচ্ছে খুব সম্ভবত। যদি ভুল না করি, মানি কন্ট্রোল যখন দিচ্ছে ধরে নিতে হবে যেটা ঠিক, ঠিক আছে। এটা আবার কি দেখে নি একবার। এইটাতে অধিকাংশ কিছু ভালো জিনিস দিয়েছে, কিন্তু মুশকিল হলো যে মুশকিলটা হলো এখানে টাইমিংটা বাদ দিয়ে বাকি সমস্ত জিনিসগুলো ঠিক দিয়েছে, ঠিক আছে, এবং বেশ ডিটেলে দিয়েছে। এনইএফটি ক্ষেত্রে কিন্তু একটা জিনিস মনে রাখবি যে মানে এটা হতে টাইম লাগে একটু, মানে 1 ঘন্টা 2 ঘন্টা 5 ঘন্টা এরকম টাইম লাগে, ওটা কোনো সাইকেল থাকে, এক ব্যাচে ঘন্টা না ব্যাচে 2 ব্যাচে ঘন্টা হয়। অন্তর। হ্যাঁ, হ্যাঁ, 1 ঘন্টা বা 2 ঘন্টার ব্যাচে ব্যাচে এটা হয়, ঠিক আছে, যে কোনো একটা দিলেই হলো। এটাকে কপি করছি, কিন্তু খেয়াল রাখবি যে আচ্ছা, আই থিঙ্ক আর কিছু কভার করার নেই এখানে, উই হ্যাভ ডান। এটিএম এর ক্ষেত্রে বলে দিই তাহলে, যখন এত কিছু বললাম। এটিএম এর ক্ষেত্রে হচ্ছে 3 রকম সিস্টেম আছে। একটা মানে বেসিক্যালি এটিএম যেগুলো আছে তার মধ্যে হচ্ছে এটিএম মানে তোরা নিশ্চয়ই জানিস, কি প্রবলেম হলো, সাজেশন মোডে কেন চলে গেল? ঠিক আছে, যাই হোক, এটিএম এর ক্ষেত্রে হচ্ছে হোয়াইট লেভেল এটিএম। হোয়াইট লেভেল এটিএম বেসিক্যালি কি জিনিস?
হোয়াইট লেভেল এটিএম কি বস্তু? কেউ একজন বল। স্যার যেটা ওই প্রাইভেট কিছু কোম্পানি থাকে যারা এটিএমটা মেনলি অপারেট করে, নন ব্যাংকারদের জন্য অ্যাকচুয়ালি নয়, যেমন টাটা কিছু এটিএম অপারেট করে, টাটা গ্রুপের, হুম। সেগুলো টাটা ইন্ডি ক্যাশ বলে, সেগুলো হোয়াইট লেভেল এটিএম, মানে যেটা কোনো ব্যাংকিং ইনস্টিটিউটের আন্ডারে নেই যেসব এটিএম গুলো। ঠিক 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 বেসিক্যালি যে কোনো এটিএমই সাধারণত যে কোনো এটিএম সাধারণত ব্যাংক নিজে অপারেট করে না, ঠিক আছে? মানে বেসিক্যালি যেটা হয় ব্যাংক মানে কাইন্ড অফ বা বলতে পারি ওন্ড বাই সামওয়ান এলস, অপারেটেড বাই ব্যাংক, এরকম একটা সিস্টেমের জিনিসগুলো চলে আর কি, ঠিক আছে? এবার এজিএস হতে পারে বা এরকম বেশ কিছু কোম্পানি আছে, তারা বেসিক্যালি জিনিসটাতে আগে চালাতো, ঠিক আছে? এখন যে সিস্টেমটা হয়ে গেছে, এখন এই হোয়াইট লেভেল এটিএম এর কনসেপ্ট আসার পর থেকে যেমন হচ্ছে, এবার এটিএম এর ক্ষেত্রে কি হয় যে এটিএম এ সুবিধা কি যে কোনো ব্যাংকের কোনো কর্মচারী লাগে না, তার বদলে আমরাই বেশ কিছু কিছু কাজ, তার মধ্যে মেন হচ্ছে টাকা জমা তোলা, এই জিনিসগুলো আমরা সাধারণত নিজেরা করে নিতে পারি, ঠিক আছে? এই জন্য হচ্ছে এটিএম খুব মানে চাহিদায় আছে এখন বলতে পারি আমরা। তো ব্যাংকস ওন এটিএম খুব কমই হয় সাধারণত, যেগুলো ওন্ড এবং অপারেটেড বাই কনসার্ন ব্যাংক আর কি, সাধারণত এই জিনিসটা কেউই মেনটেন করে না। তাহলে কি করে, তাহলে হচ্ছে ব্রাউন লেভেল বা হোয়াইট লেভেল এটিএম, এই দু রকম জিনিস চালায়। ব্রাউন লেভেল এটিএমটা কি বস্তু? না, ব্রাউন লেভেল এটিএম হচ্ছে ব্রাউন আর একটা হচ্ছে হোয়াইট লেভেল। ব্রাউন লেভেল এটিএমটা কি বস্তু? না, ব্রাউন লেভেলটা হচ্ছে ওন্ড বাই থার্ড পার্টি, সাধারণত নন ব্যাংকিং ফার্ম যেমন এজিএস বা এমন কিছু। আর সেটা কি করছে, কনসার্ন ব্যাংক কি করছে যে ক্যাশ মানে এই শুধু পার্টটা হচ্ছে যে সার্ভার কানেক্টিভিটি যে পার্টটা, সেটা শুধু সেই ব্যাংকে করবে। তাহলে যে ব্যাংকটা মানে কি বলবো, যে ব্যাংকের হয়ে আর কি কাজটা ওরা করবে, তারা ব্যাংকের মানে সেই ব্যাংকের লোগো থাকবে ওখানে। যেমন আমার অধিকাংশ যে এটিএম গুলো দেখতে পাই, সেগুলো সাধারণত অধিকাংশ ব্রাউন লেভেল এটিএম, ঠিক আছে? মানে ব্যাংকের নিজস্ব এটিএম খুব কমই হয় সাধারণত। ইনফ্যাক্ট ব্যাংকের ব্রাঞ্চের পাশেই যদি কোনো এটিএম থাকে, তার মানে যে সেটা ব্যাংকের নিজস্ব নাও হতে পারে। অধিকাংশ ক্ষেত্রেই অধিকাংশ এটিএমই ব্রাউন লেভেল এটিএম হয়, ঠিক আছে? আর এখন এই হোয়াইট লেভেল এটিএম এর কনসেপ্ট এসেছে যেগুলো ওন্ড অ্যান্ড অপারেটেড বাই থার্ড পার্টি, অপারেশনটাও তারাই করছে, এবং সেগুলোতে সাধারণত কি হচ্ছে না, সেগুলো তাদের নিজস্ব লোগো সাধারণত, যেমন টাটা ইন্ডিকা, সে কথা তারা বললি। দাদা ব্রাউন লেভেল এটিএম এর একটা এক্সাম্পল দিন। যে কোনো অধিকাংশ এটিএম সেগুলো সবই হচ্ছে ব্রাউন লেভেল এটিএম। এজিএস বা এরকম বিভিন্ন কোম্পানি এটিএম গুলো মানে ওন করে, তারা সেগুলো বেসিক্যালি ব্যাংকে দেয়, তো ব্যাংক সেটা অপারেট করে নিজের মতো, ঠিক আছে? বোঝা গেল? মানে লিএনএ দেওয়া আর কি সিস্টেমটা কাইন্ড অফ এরকম, যে ওদের দায়িত্ব থাকে এটিএমটাকে ইনস্টল করা বা ইয়ে করা, সমস্ত কিছু করে দেওয়া। ইনফ্যাক্ট ক্যাশ হ্যান্ডলিংটাও অধিকাংশ ক্ষেত্রে ওরা ওই থার্ড পার্টিকে দিয়ে দেয়, ঠিক আছে? ব্যাংকগুলো শুধুমাত্র এসবিআই কিন্তু নিজের ক্যাশ হ্যান্ডলিংটা নিজেরা করে, ক্যাশের, যেহেতু ওদের কাছে ক্যাশের পরিমাণ খুব বেশি, তো ওই কারণে ওরা সাধারণত নিজেদের ক্যাশ নিজেরা সাধারণত ভরে। সাধারণত ওদের ক্যাশ হ্যান্ডলিংয়ের সুবিধা নেয়, কিন্তু সাধারণত নিজেরা ভরে। আর অন্যান্য ব্যাংক ক্যাশ হ্যান্ডলিংটা ওই দেখবি তোরা কি জানো, দেখবি না যে এটিএম এর যে টাকা ভরার যে গাড়িগুলো দেখবি, ওখানে ওদের লোগোগুলো সিএমএস সিকিউরিটি আছে, সিজিএস আছে, এরা এই কাজগুলো করে। ওকে, মোটামুটি ব্যাংকিং মানি যা আছে এই, এর বাইরে কিছু নেই। যা পড়িয়ে দিলাম তাতে তোর মেনের অনেক কিছু কভার হয়ে যাবে। এই মেনের ক্ষেত্রে অনেকগুলো নতুন জিনিস, যারা মেনের স্টুডেন্ট আছিস, তারা কালকে দেখি আমি একবার তোর সাথে বসে নেবো, বা পরে একবার বসে নেবো তোদের গ্রুপে আলাদা করে লিখে, ঠিক আছে? খেয়াল রাখিস, আর এই জিনিসগুলো একবার দেখে নে, সবাই চোখ বুলিয়ে নে, আর স্পেসিফিক একদম পড়ে যা, ঠিক আছে? বিশেষ করে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখে ঠিকঠাক করে পড়ে যা। ইকোনমিক্স এর কোশ্চেন গুলো এমন কিছু কঠিন সবসময় আসে না, পারার মতো থাকবে। তাহলে বাকিগুলো পরের দিন দেখবো। আর এবার থেকে কিন্তু কোশ্চেন ধরার পরিমাণ বেড়ে যাবে, ঠিক আছে? এরপর থেকে আরো বেশি কোশ্চেন আর কি, এবার থেকে কোশ্চেনই ধরবো মেনলি, ঠিক আছে? সাবজেক্ট পুরো ডিসকাশন হয়ে যাবে, ঠিক আছে? কারণ কোনো কোশ্চেন আছে কোনো কারোর? ইন্ডিয়ার প্রথম ব্যাংক তো পিএনবি বললেন, মানে প্রথম ইন্ডিয়ান ব্যাংক, তাহলে ইন্ডিয়ানদের দ্বারা যেটা তৈরি হয়েছিল, যেটা এখনো চলছে বেসিক্যালি এই ধরনের। এলাহাবাদ ব্যাংক তো 1865-তে, সেটা হবে না কেন? কারণ ওটা জয়েন্ট ছিল বলে, মানে জয়েন্ট ব্যাংক ছিল। এই তো বুঝে গেছো, ঠিক
ঠিক আছে, তার আগে যেটা ছিল 1770 তাহলে ওটা ব্রিটিশরা করতে বলে। এক্স্যাক্টলি। ঠিক আছে, সেটা ওরিয়েন্টাল ব্যাংক অনেক কিছু ছিল আগে, মানে এই ওরিয়েন্টাল ব্যাংক না, প্রথম ছিল তখনকার ব্যাংক অফ হিন্দুস্তান। ব্যাংক অফ হিন্দুস্তান, এরকম অনেক কিছু ছিল তখন। ঠিক আছে, অধিকাংশ ব্যাংকই ছিল হচ্ছে এই যে ব্যাংক ন্যাশনালাইজেশন কেন করা হলো, মানে বেসিক্যালি ব্যাপারটা কি, যদি এই যে যে টোটাল যে আমি যে প্রপার্টি যে সিস্টেমটা দেখালাম, এই যে ফিনান্সিয়াল সিস্টেম, এই ফিনান্সিয়াল সিস্টেমে দেখো যদি কারোর কাছে মানে ব্যাংকের খেলাটা কি, এই যে আগের দিন আমি ন্যাশনাল ইনকামে দেখাচ্ছিলাম না, যে আমরা কি করতে পারি, কোন টাকা নিয়ে বেসিক্যালি কনজাম্পশন করতে পারি অথবা কোনো অ্যাসেট হিসেবে আমরা ইনভেস্টমেন্ট করতে পারি। এবার আমাদের ব্যাংকে যেভাবেই টাকা রাখি না কেন, এই যে পুরো ব্যাংকিং সিস্টেমটা চলছে কিন্তু আমার তোমার দিয়ে মতো এরকম লোকজনকে দিয়ে। ঠিক আছে, কারণটা কি, আমার তোমার মতো যে লোকজন যারা ছোট ছোট মানে নিজের ক্ষুদ্রাতি ক্ষুদ্র, আমরা কোনো এন্টিটি না, এরকম নন এন্টিটিরাই কিন্তু বেসিক্যালি যে টাকাটা ব্যাংকে রাখি, সেই টাকাটাই কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে আমাদের হাতে লোন আসে, এবং সেই টাকাটাই কিন্তু টাটা আম্বানি বলো যাদের হাতেই বলো, সেই টাকাটা কিন্তু ওদের হাতেও লোন হিসেবে যায়। ঠিক আছে? তো এই কারণে এটা মানে স্যালারিড ক্লাস থেকে শুরু করে বা ছোট ছোট যে এই মানে কি বলবো ছোট ছোট যে লোকজন যারা আছি আমরা, তাদেরকে কেন ফিনান্সিয়াল ইনক্লুশনের মানে এটা এত বেশি চলছে, মানে কেন চাহিদা এত বেশি, সেটা হচ্ছে এই কারণ। ঠিক আছে, কারণ আমাদের টাকাটা এক জায়গায় মানে সেফ থাকবে এরকম একটা কনসেপ্ট আনা হচ্ছে। ঠিক আছে, কোনো অর্গানাইজ সিস্টেমের মধ্যে আসবে, এইবার তাহলে ক্যাশ ফ্লো ঠিক মতো থাকবে। ঠিক আছে, গভর্নমেন্ট পুরো টাকাটা হিসাব পাবে, এরকম একটা সিস্টেম। এই হচ্ছে ব্যাপার। তো এবার এই টাকাটা, এবার এটা যদি প্রাইভেট সেক্টর ব্যাপার হয়, তাহলে প্রাইভেটে কারা ব্যাংকটা কোন করতে পারে, যাদের হাতে অলরেডি প্রচুর টাকা আছে। এবার সাধারণত টাটা আম্বানি বা এরকম লোকজনের বন্ধুরা করতে পারে সেটা, আগে যেটা ছিল। এবার তারা যারা ব্যাংকের প্রমোটার ছিল, তারা তাহলে লোন কাদেরকে বেশি দেওয়ার চেষ্টা করবে, তারা কম খরচে কম মানে খাটনিতে ব্যাপারটা করার চেষ্টা করবে। এক নম্বর হচ্ছে তারা প্রায়োরিটি সেক্টর লেন্ডিং এর থেকে তারা নিজের বন্ধু বান্ধবকে লোন দেওয়ার চেষ্টা বেশি করবে। ঠিক আছে, দু নম্বর হচ্ছে তারা আরবান সেক্টরেই যদি তার দেখা যায় 100টা শহরে ব্রাঞ্চ খুলে তার চলে যাচ্ছে, তাহলে সে 2000 খানা ছোট ছোট শহরে বা 2 লক্ষ গ্রামে কেন ব্রাঞ্চ খুলতে যাবে। ঠিক আছে, কিন্তু যদি 2 নম্বর কেসটা না হয়, যে 2000 ছোট ছোট শহর এবং 2 লক্ষ গ্রামে যদি ব্যাংক না খোলা হয়, তাহলে তো সবাইকে ফিনান্সিয়াল ইনক্লুশন করা যাবে না। ঠিক আছে, তাহলে প্রায়োরিটি সেক্টর লেন্ডিং করা যাবে না, তাহলে ইকোনমিক সিস্টেমটাকে আমি অর্গানাইজ সিস্টেমের মধ্যে আনতে পারবো না। তাহলে আগেকার ওই মহাজনী সিস্টেম বা ওই বার্টার সিস্টেমে বেশি লোকজন কাজ করবে। ঠিক আছে, এই যে তখন ইলিগাল বিভিন্ন যে যে কি বলবো বিভিন্ন রকম যে ইয়ে কোম্পানিগুলো, ঠিক আছে, চিট ফান্ড কোম্পানি যেগুলো, চিট ফান্ড কিন্তু অন্য জিনিস। আর এই যে চিট ফান্ড কোম্পানি বলতে আমি এখানে বলছিলাম এই সারদা বাড়ি সংস্থা বলতে, অ্যাকচুয়ালি চিট ফান্ড হচ্ছে বেসিক্যালি চিট মানে পার্চি যাকে বলে আর কি, সেই আমরা সেই চিট থেকে মানে ওখানে লিখে আর কি যেহেতু কাজ হতো, ওই জন্য সেই চিট ফান্ড কোম্পানি। চিট ফান্ড একটা লিগাল জিনিস, কিন্তু মানে সারদা বা টাওয়ার র্যামেল এরা যেগুলো করেছে এগুলো হচ্ছে টাকা নিয়ে ফান্ড ডাইভার্সন করেছে পরিষ্কার। ঠিক আছে, পঞ্জি স্কিমে খেলে এগুলো বেশি টাকা ফান্ড ডাইভার্সন করেছে, দ্যাট ইজ দ্য প্রবলেম উইথ দেম। তো এই সমস্ত এই যে আনঅর্গানাইজ সেক্টরে টাকা ঢালার ফলে এগুলো অসুবিধা। ঠিক আছে, এই জন্য ইকোনমিকে একটা অর্গানাইজ সেক্টরে আনার চেষ্টা করা হয়, এবং এইটার ক্ষেত্রে হচ্ছে আরবিআই, সেবি এই ধরনের কোম্পানি, এই ধরনের যে সংস্থাগুলো এবং গভর্নমেন্টের সব থেকে বড় এজেন্সি হিসেবে এগুলো কাজ করে। তো দ্যাটস ইট, আশা করি পুরোটাই কভার হয়ে গেল। দাদা বেসেল নামটা একটু বলো না, বেসেলটা। বাসিল নর্মসের মানে প্রিলিমস এর জন্য যেটুকু বলেছি এনাফ। ঠিক আছে, বাসিল নর্মসের মধ্যে বেসিক্যালি ব্যাংকিং ডিসিপ্লিন ইয়ে করার জন্য করা হয়েছে। তার মধ্যে দেখবে সিআরএআর বলে একটা শব্দ আছে। ঠিক আছে, সিএআর বা সিআরএআর, ক্যাপিটাল অ্যাডিকুয়েসি রেশিও বা রিস্ক অ্যাওয়েটেড ক্যাপিটাল অ্যাডিকুয়েসি রেশিও। ঠিক আছে, বেসিক্যালি এটা কি জিনিস, যে আমি যে ক্যাপিটালটা তুলছি সেইটা রিস্ক ওয়েটেজ করা হয় প্রতিটা ক্যাপিটালের। ঠিক আছে, আমরা যেখানে টাকাটা রেখেছি সমস্ত কিছু রিস্ক ওয়েটেড একটা ইয়ে করা হয়। ঠিক আছে, ধরে নেওয়া হয় যে গভর্নমেন্টের কাছে মানে জিসেকে রাখা, গভর্নমেন্টের এতে রাখা সব থেকে সেফ, আর সব থেকে এবার আনসেফ যে এটা তার বিভিন্ন রকম নিয়ম আছে, যে কোলাটারাল দেওয়া আছে কিনা, কোলাটারাল দেওয়া নাই কিনা, বা এরকম বিভিন্ন জিনিস। তো এই হচ্ছে ব্যাপার, এগুলো ভিত্তি করে সিআরএ মেনটেন করা হয়। অডিট রিপোর্টে কিভাবে দেখাচ্ছে, এনপিএ পার্সেন্টেজ কি আছে, মানে বেসিক্যালি ব্যাংকের স্বাস্থ্য ঠিক করার জন্য যা যা দরকার এগুলোই বাসিল নামসে বলা হয়। ঠিক আছে, মানে এগুলো সব কমার্শিয়াল ব্যাংকে মানতে হবে, তাই তো? শিডিউল যে কোনো ব্যাংকেই মানতে হবে, যে কোনো কমার্শিয়াল ব্যাংকেই মানতে হবে এটা।
আর কোনো বক্তব্যকারীর কোনো কোশ্চেন বা ডাউট? নেই, খুব ভালো, ঠিক আছে। তো কোনো ডাউট থাকলে আমাকে হোয়াটসঅ্যাপ করে দিস।